কেউ কি বাদ দিছেনি আজকে? সবাই আসছে? ও আপনার কি সমস্যা? ও আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। তো আমরা গতদিন রেড আই টুল পর্যন্ত আলোচনা করছিলাম আর ব্রাশ টুল পর্যন্ত, তাই না? আমরা গতদিন ব্রাশ টুল পর্যন্ত আলোচনা করছিলাম। আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছেন, আমার ভালো লাগছে। কারণ হচ্ছে যে এই কাজগুলো আর পরবর্তীতে আমরা ওইভাবে আর করার সময় পাবো না। এখন মনে করেন আপনি একটা জিনিস করলেন, এই ধরনের ডিজাইনগুলো ব্রাশ টুল দিয়ে করা, ঠিক আছে? এগুলা ব্রাশ টুল দিয়ে কথা, এগুলো মনে করেন যদি ব্রাশ টুল নিয়ে যদি আপনি মোটামুটি 8-10 দিন একটু ঘাটাঘাটি করেন, একটু চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করা সম্ভব, ঠিক আছে? এগুলো কিন্তু ওয়ালপেপার, এগুলো কিন্তু অনেক জনপ্রিয় ওয়ালপেপার, সারা পৃথিবীর কত লোক যে এগুলো ইউজ করে। আমি নিজেও এই ওয়ালপেপারটা ইউজ করি, ঠিক আছে? যদিও এগুলোতে আপনার ডিরেক্টলি আর্নিংয়ের কোনো সুযোগ নেই, কিন্তু এগুলো ভালো লাগার বিষয় যে একটা ডিজাইন আপনি নিজেই করছেন, মানুষকে দেখাচ্ছেন, নিজে ইউজ করতেছেন, এগুলো ভালো লাগার থেকে কাজ করে। সব কিছুতে আর্নিং আসবে এটা না, কিছু কিছু কাজ করতে হয় যেটা ভালো লাগা থেকে। আচ্ছা, তাহলে আমরা গতকালকে যখন আলোচনা করছিলাম স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে, তখন আমরা ক্লোন স্টাম্প ব্রাশ টুলের ব্যবহার দেখছিলাম না, যে কীভাবে কাজ করে। ক্লোন স্টাম্প ব্রাশ টুলটা কাজ করে যে ও জাস্ট এক জায়গা থেকে ক্লোন করে আর এক জায়গায় সেটা নিয়ে নেয়। এখন ধরেন আমি চাচ্ছি যে এই ইমেজটাতে এই যে এই ধরনের মেঘের মতো যেগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আরও কিছু এদিকেও দিতে, আমি যদি এই ধরনের চাই, তাহলে আমি ক্লোন স্টাম্প টুল ইউজ করেও এই কাজটা করতে পারবো। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই ক্লোন টুলটাকে এই জায়গাটাতে আমি কী করলাম, ক্লিক করে আমি যখন এই দিকে নিয়ে যাচ্ছি, দেখেন আমার সঙ্গে করে কিন্তু একটা যাচ্ছে। এই যে যেহেতু আমি ওটাকে ক্লোন করছি, এইখানে এসে আমি এটা ক্লিক করলাম, দেখেন ওখানে কিন্তু একটা ক্লোন হয়ে গেল। মানে আমি কোনো জায়গাকে যদি রিপ্লেস করতে চাই অথবা কোনো জায়গাকে ঠিক করতে চাই, তাহলে আমি ক্লোন স্টাম্পের ব্যবহার করতে পারি। আমি চাচ্ছি যে এই ধরনের একটা গাছ এইখানে আরেকটা অ্যাড করব, তাহলে আমি যেটা করতে পারি, আমি জাস্ট এইখানে একটা অ্যাঙ্গেল পয়েন্ট দেখাই দিলাম। এখন আমি এইখানে এটা অ্যাড করবো। আচ্ছা, এখন আপনি করবেন এইখানে ড্রাগ করে নিচের দিকে আসবেন আর বাম দিকে তাকাবেন, যে ওখানে একটা প্লাস চিহ্ন নড়াচড়া করতেছে না? এই প্লাস চিহ্নটা যেদিক দিয়ে যাবে সেই অংশটা পুরো আপনার কপি হবে। দেখেন যেদিক দিয়ে যাচ্ছে সেই অংশটা পুরো কপি হচ্ছে। ধরেন আমরা এভাবে করে এটা কপি করে ফেলব, যদিও এই জায়গাটা তো এটা আবার আমাদের কাজ করতে হবে। তখন আবার কী করতে হবে, আবার আমাকে এইখানে এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট দেখাই দিয়ে আমাকে এই জায়গাটা আবার একটু ঠিক করতে হবে, মানে এই শ্যাডোটা যেন না আসে, আবার এই জায়গায় দেখাই দিয়ে এটা করতে হবে। এইভাবে করে ক্লোন স্টাম্প টুল ব্যবহার করে আমরা কোনো কিছুকে ক্লোন করতে পারি, আবার কোনো কিছুকে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারি পাশের ভালো জায়গাটা দিয়ে। এভাবে করে আমরা এগুলো কাজ করতে পারি, ঠিক আছে? তো এগুলো যখন আপনারা ইউজ করবেন তখন এগুলোর ব্যবহার বুঝতে পারবেন। খুব ইজি ব্যবহার করার প্রক্রিয়াটা, একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। যে আপনি যে জায়গাটা ধরেন আমি এই অংশটাকে চাচ্ছি যে আমি এদিকে নিয়ে আসবো, তাহলে আপনি যেটা করতে পারেন, এখানে টার্গেট পয়েন্টটা দেখানোর সময় কিবোর্ড থেকে অল্টার প্রেস করতে হবে। যখন আপনি ক্লোন স্টাম্প টুল ইউজ করতে চান তখন আপনি জাস্ট টার্গেট পয়েন্ট দেখাই দিবেন, দিয়ে টার্গেট পয়েন্টটা দেখানোর সময় আপনাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা ক্লিক করতে হবে। যেটা ক্লিক করলাম, ক্লিক হয়ে গেল। এখন দেখেন আপনার সঙ্গে কিন্তু সেই অংশটা চলে আসতেছে। এরপরে আপনি যেদিকে ড্র্যাগ করবেন, প্লাস চিহ্নটা যেদিকে যাবে সেই দিকে কিন্তু আপনার এটা কপি হবে। এখন আমি যদি এখানে থেকে শুরু করে এইদিকে ড্র্যাগ করি, তাহলে প্লাস চিহ্নটা এইদিকে আসতেছে, ঠিক আছে? তাহলে আমি যদি আবার এইদিকে যাই, তাহলে দেখেন প্লাস চিহ্নটা যে জায়গাটা দিয়ে যাচ্ছে সেই জায়গাটায় কিন্তু কপি হয়ে আসতেছে। আপনাকে সেইটা বুঝতে হবে যে আপনার প্লাস চিহ্নটা কোন দিকে যাচ্ছে, আপনি এখন কী করতেছেন সেই দিক দিয়ে কিন্তু এটা আসবে। প্লাস চিহ্নটাই হচ্ছে আপনার মেইন জিনিস, যে প্লাস চিহ্নটা কোন জায়গাটায় যাচ্ছে। এখন প্লাস চিহ্নটা এমন জায়গায় যাচ্ছে যে যেটা নিলে আমার অংশটা ইমেজটা নষ্ট হয়ে যাবে, তার মানে আপনার আর ওই জায়গা থেকে করা যাবে না। আপনার তখন আবার নতুন করে
টার্গেট পয়েন্টটা সেট করে নিতে হবে, ঠিক আছে? এইভাবে করে আমরা ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে অনেক কিছু করতে পারি, অনেক সময় কাজে লাগে আমাদেরকে। দেখা গেলো যে কোনো নষ্ট জিনিস ঠিক করতে, নষ্ট ইমেজের ঠিক করতে, দেখা গেলো যে একটা ইমেজের একটা সাইড ভালো আছে, একটা সাইড খারাপ, নষ্ট হয়ে গেছে, তখন আমরা ওই পাশে যে ভালো সাইডটা আছে সেইটাকে কপি করে ক্লোন করে খারাপ অংশটা দিকে রিপ্লেস করে দিতে পারি, ঠিক আছে? অনেক সময় আমরা দেখি যে অনেক ইমেজ আছে, ধরেন এইটা ইমেজের কথা যদি বলি, এই সাইডটা ভালো আছে, এই সাইডটা নষ্ট হয়ে গেছে, হইতেই পারে। অনেক বায়াররা এরকম দেয় পুরাতন অনেক ছবি, সে বলে যে আমার এই ছবিটা আমার অনেক পুরাতন একটা স্মৃতি, তো ছবিটা নষ্ট হয়ে গেছে, তুমি কি এটা ভালো করে দিতে পারবা? এডিটিং রিলেটেড যে কাজ, ছোটো ছোটো কাজগুলো, এগুলো ফাইবারে প্রচুর পাওয়া যায়। আপনাকে বললো যা তুমি এটা করে দিতে পারলে আমি তোমাকে $10 দেবো। তখন আপনাকে কী করতে হবে, এই ধরনের ক্লোন স্ট্যাম্প টুল, স্পট হিলিং ব্রাশ টুল, এই টুলগুলোর ইউজ করে আপনাকে সেই ইমেজটাকে রিকভার করে দিতে হবে, ঠিক আছে? তার মানে আপনাকে সেই ইমেজটাকে রিটাচ করতে হবে, রিটাচ করে সেই ইমেজটাকে আরও সুন্দর করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে এগুলো আমরা এই টুলগুলো ইউজ করি, এগুলো সব এডিটিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। এই যে ব্রাশ টুল বলেন, ক্লোন স্ট্যাম্প টুল বলেন, স্পট হিলিং ব্রাশ টুল বলেন, এগুলো ডিজাইনের ক্ষেত্রে তেমন কোনোটা ইউজ হয় না। আমরা যখন কোনো ডিজাইন করতে যাবো, পার্টিকুলারলি আমাদের অনেকগুলো টপিক্স আছে, তখন দেখবেন এগুলো জীবনে একদিনও হাত দেবো না, এগুলো আমরা একবারও আপনার এই টুলগুলো কোনো কাজে আসবে না। কাজে আসবে কখন? কারণ মনে করেন একটা বায়ার আপনাকে একটা ইমেজ দিচ্ছে আপনার ডিজাইন ইউজ করার জন্য, সেই ইমেজটার কোনো একটা প্রবলেম আছে, আপনি সেই অংশটা ঠিক করার জন্য তাই এমন একটা ইমেজ দিচ্ছে যে এই জায়গাটা কোনো কারণে একটা পিক্সেল খেয়ে গেছে, একটা ফাঁকা জায়গা বের হয়ে গেছে, ওই অবস্থায় তো আমরা ইউজ করতে পারবো না। তখন আমাকে কী করতে হবে, ইমেজটাকে ঠিক করে দিতে হবে, ঠিক করে দিয়ে আমাকে সেই ইমেজটা ঠিক কাজ ইউজ করতে হবে। একবার একটা বায়ার আমার কাছে আসলো, এসে বললো যে ওর ওয়াইফের ছবি দিল যে এটা ভিজিটিং কার্ড ইউজ করতে হবে। এখন বলতেছে যে ওর ওয়াইফের ঠোঁটগুলো খুব মোটা মোটা লাগতেছে, এটাকে কি চিকন করে দিতে পারবো কিন্তু? আর ঠোঁটকে আপনি চিকন করতে গেলে কী করতে হবে, আপনাকে এই ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করে ঠোঁটের নিচে যে জায়গাটা আছে ভালো জায়গাটা, সেইটা দিয়ে আস্তে আস্তে করে ব্রাশ করে করে রিপ্লেস করে দিয়ে করলাম, করে দিলাম, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে মানে কি, আমাদের এগুলো ইনডাইরেক্টলি কাজে লাগবে ডিজাইনের কাজ করার সময়। এই হচ্ছে অবস্থা। রিমুভ, এইগুলা জায়গা থেকে রিমুভ করা অনেক ঝামেলার কাজ, অনেক সময় সাপেক্ষ কাজ, আর এগুলো রিমুভের মানে বিষয়টা খুব এটা আসবে না। আপনি যদি এই গাছটাকে রিমুভ করতে চান আপনাকে অনেক সময় ধরে কাজ করতে হবে, ঠিক আছে? তো এইগুলা রিমুভের প্রয়োজন পড়ে না। মানে রিমুভের বিষয়টা কি আসে জানেন? রিমুভ নিয়ে আমরা কী ধরনের কাজ করি, মার্কেট প্লেসে কী ধরনের কাজ পাওয়া যায়। ধরেন যারা সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন প্ল্যাটফর্মে যারা বিজনেস করে, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করে না? এখন যারা প্রোডাক্ট বিক্রি করে তাদেরকে প্রোডাক্টের ইমেজ দিতে হয়, তাদের ওয়েবসাইটে কি দিতে হয়, প্রোডাক্টের ইমেজ দিতে হয়। বিভিন্ন ধরনের প্রোডাক্টের ইমেজ দিতে হয়। তো এগুলো হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট। এখন আপনি এই প্রোডাক্টটা বিক্রি করেন, এই প্রোডাক্টটা আপনার একটা প্রোডাক্ট, আপনি একটা ওয়েবসাইট দিচ্ছেন, আপনি এই প্রোডাক্টটা বিক্রি করবেন। এখন এই প্রোডাক্টটা আপনি কিনে নিয়ে আসছেন, কোনো একটা শোরুম থেকে কিনে নিয়ে আসতেন, নিয়ে এসে এখন এই প্রোডাক্টের ছবিটা আপনি কোথায় দেবেন? আপনার ওয়েবসাইটে ইউজ করবেন। আচ্ছা, এখন আপনি যখন ছবি তুলবেন তখন সাদা ব্যাকগ্রাউন্ড রং করবেন, দেয়াল রং করবেন, অথবা টেবিল রং করে করবেন না। আপনি কী করবেন, টেবিলের উপর ছবি তুলবেন, বিছানার উপর তুলবেন, ফ্লোরে তুলবেন, যে কোনোভাবে তো তুলবেন। আচ্ছা, তুলে এখন আপনি এখন কী করলেন, যারা ব্যাকগ্রাউন্ড নিউজে সার্ভিস করে, যারা সার্ভিস দেয়, তাদের কাছে সে আসলো, এসে বলল যে আমার এরকম 10টা ইমেজ আছে, তুমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দাও। বুঝতে পারলেন বিষয়টা? তখন যেটা হবে, আমাদেরকে তখন ওই ধরনের ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে, ধরেন এইটাই যদি একটা ইমেজ হলো, সে বললো যে তুমি এখান থেকে আমাকে এই ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে তুমি এটা আমাকে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড করে দাও। মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের যদি প্রশ্ন আসে তাহলে এই ধরনের বিষয় আসবে। অবাস্তব কোনো জিনিস নিয়ে তারা আপনাকে এই ধরনের কোনো সার্ভিস দেবে না, ঠিক আছে? যেটা ওদের প্রয়োজন সেই ধরনের কাজে আপনাকে সার্ভিসটা দেবে। এইটা একটা প্রোডাক্ট। সে বললো যে এখানে কিবোর্ড দেখতেছি, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছি, তুমি এটাকে আমাকে রিমুভ করে দিয়ে একটু সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দাও। কারণ কি, আমরা যখন ওয়েবসাইটে এই প্রোডাক্টগুলো দেখি, তখন যদি প্রোডাক্টের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আমাদের কনসেন্ট্রেশনটা ব্যাকগ্রাউন্ডের দিকেও যায়, ঠিক আছে? কিন্তু যদি ব্যাকগ্রাউন্ডে কিছু না থাকে তাহলে প্রোডাক্টের দিকে ফোকাস, তাহলে আপনি আর অন্য কোনো দিকে তাকাবেন না। তার মানে কি, তখন আপনার পুরো ফোকাসটা এই প্রোডাক্টটা জুড়েই হচ্ছে। এখন পাশে যদি অনেক ব্যাকগ্রাউন্ড থাকতো, ডিজাইন থাকতো, তাহলে আমার ফোকাসটা কিন্তু ওই দিকেও যেত, আর সেটা দেখতে ভালোও লাগতো না, আমাদের এই প্রোডাক্টটাকে ফোকাস করতো না। এই কারণে যেটা করতে হয় যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদেরকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা এরকম পিএনজি দিতে হয়, ট্রান্সপারেন্ট দিতে হয়, মানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, হোয়াইট ব্যাকগ্রাউন্ড
ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড না হয় ট্রান্সপারেন্ট। তো এগুলো আমরা কয়েকদিন পরেই দেখবো, আর দু একটা ক্লাস পরেই আমরা এগুলোতে চলে যাবো, কারণ এইটা এডিটিংয়ের একটা বড় পার্ট। ক্লিপিং পাথ এডিটিংয়ের একটা বিশাল বড় পাথ সেক্টর। অনেক বাংলাদেশে এরকম কয়েক হাজার প্রতিষ্ঠান আছে যেখানে শ লোক কাজ করে এই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে। শ লোক, কয়েক হাজার প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যারা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করে। এবং যারা আবার দেখা হলো যে কাজ করে তারাও দেখা হলো যে মাসে 15-20 হাজার টাকা ইনকাম করে। আর যারা কাজ নামায় তারা দেখা হলো মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করে শুধুমাত্র এই একটা সার্ভিস দিয়ে। তার মানে আমরা বলি, আপনি যদি আমাদের এখানে 5টা ক্লাস করেন, এরপরে যদি আপনি বলেন যে না আমি আর কোনো জিনিস শিখবো না, আমি ফ্রিল্যান্সিং করবো, তারপরেও ইনকাম করা সম্ভব। তবে সেক্ষেত্রে আপনার সীমাবদ্ধতা তৈরি হয়ে গেল, আপনার জ্ঞানের পরিধি অল্প, কাজের পরিধি অল্প। এখন কাজ যদি না পান তাহলে বসে থাকতে হবে। আর আপনার কাজের পরিধি যদি অনেকগুলো হয়, আপনি অনেক কাজ জানেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বসে থাকতে হবে না। এই কাজ নাই, অন্য কাজ আছে, সেটা করবো। সেজন্য আমরা পুরোপুরি তৈরি হয়ে মার্কেট প্লেসে যাই। বুঝা গেল? এই হচ্ছে বিষয়। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের যদি কখনো প্রশ্ন আসে তখন ওইভাবেই এই রিলেটেড আসবে, অবান্তর কোনো জিনিস আসবে না। তার মানে এইটা নিয়ে টেনশন করার কারণ নেই যে এত বড় একটা জিনিস এই ধরনের গাছটা আপনাকে রিমুভ করতে দেবে। গাছটা রিমুভ করে তার কী লাভ? বরং আরও সে জানে, সে নিজেও জানে যে এটা রিমুভ করলে এটা আরও নষ্ট হয়ে যাবে। রিমুভ করতে দেয় তখন কী ধরনের রিমুভ দেয়? তখন 3জন মিলে একটা ছবি তুলছে, একজনকে রিমুভ করে দেবো, তুমি একজনকে রিমুভ করে দাও, যে তৃতীয় ব্যক্তিটাকে রিমুভ করে দাও। 3জন মিলে একটা ছবি তুলছে, আছে এরকম অনেক কাজ আসে। দেখা গেলো যে গার্লফ্রেন্ডকে নিয়ে ছবি তুলছে, পাশে একজন ছিল, সে এখন চাচ্ছে যে পাশের লোকটাকে সে রাখতে চাচ্ছে না, ওদের দুজনের ছবি চাচ্ছে সে। এখন সে বললো যে আমার এই ছবিটা তুমি এডিট করে দাও, এই ব্যক্তিটাকে রিমুভ করে দাও। আমরা তখন করে দিই, সেটা সম্ভব করা, সেটা অসম্ভব কিছু না। কারণ পিছনে যে ব্যাকগ্রাউন্ডে থাক না কেন তখন আমরা করে দিতে পারি, কিন্তু এই ধরনের কাজ কখনোই আপনার কাছে যাবে না। ক্লিয়ার? তো অত ভয় পাওয়ার কিছু নেই, রিল্যাক্সে কাজ করতে হবে। আরেকটা আমার নিজের এক্সপিরিয়েন্স, যে কোনো কাজে যখন দেখছি যে আমার খুব পরিশ্রম হয়েছে, তখন দেখছি যে ওইটা বাইরের পছন্দ হয় না। কথাটা বুঝেন, মনে রেখেন, কোনো একটা ডিজাইন করতে যদি আপনার খুব কষ্ট হয়, মনে রাখবেন যে ওইটা বাইরের পছন্দ হবে না। কারণ হচ্ছে আমরা কাজ করি সব ইন্টারন্যাশনাল লোকদের জন্য, তো ফরেনারদের জন্য। ওরা খুব সিম্পল জিনিস পছন্দ করে, ওরা খুব সিম্পল জিনিস পছন্দ করে, বেশি শেপ টেপ এটা সেটা হাবিজাবি ওরা পছন্দ করেন ডিজাইনের ক্ষেত্রে। সেই কারণে আমাদের লোকাল মার্কেটের সাথে আমাদের বনে না। আমরা একটা ভিজিটিং কার্ড দেয়, আমি যদি উদাহরণস্বরূপ বলি, মনে করেন একটা যদি আমি আপনাদেরকে ভিজিটিং কার্ড দেখাই, সিম্পলের মধ্যে যদি দেখাই, কোনটা দেখাই আমার বুঝতে পারছি না। আচ্ছা, এইটা একটা ভিজিটিং কার্ড, এটার বাজেট ছিল $175। হ্যাঁ, ভিজিটিং কার্ড। এইটা যদি এখন আমি তোর বাংলাদেশিকে দেখাই, ও আমাকে 50 টাকাও দেবে না। 50 টাকা বলতে এইটা একটা ভিজিটিং কার্ড হইলো, এটা কিছু আছে, খালি সাদা কাগজের মধ্যে লিখে দিচ্ছেন, তাতে 50 টাকা দিচ্ছেন, এই কথা বলো। কিন্তু এইটা লোগো, এটা তো সে দিয়ে দিচ্ছে আমাদেরকে, এটা তো আমরা বানাই নেই। মানে এইটাও আমার বানানো না, এইটাও বাদ দেন, এইটুক $175। লোগোটা তো আমার বানানো না, লোগোটা তো যার কোম্পানি সে লোগো দিয়ে দিবে আপনাকে। যখন আপনি ভিজিটিং কার্ড নিয়ে কাজ করবেন তখন লোগো তারা দিয়ে দিবে। তাহলে এইটুকের কাজের মূল্য হচ্ছে $175, 15,000 টাকা। এখন বলেন, এটা যদি আপনি কোনো বাংলাদেশি বাইরকে দেন, ওহো কয় টাকা দেবে আপনার? 50 টাকাও দেবে না, এটা চা খাওয়াবে না আপনার, উনি দিবে না। এই কারণে লোকাল মার্কেটের সাথে আমাদের কখনো বলে না। এরকম কার্ড হলে এই কথা কার্ড হলো, তুমি এখানে শেপ অ্যাড করো, এখানে ডিজাইন করো, এখানে কিছু অ্যাড করো, এখানে লাগাও, তারপরে হবে এটা ভিজিটিং কার্ড। এই হচ্ছে পার্থক্য। সেই জন্য বলি সব ভিজিটিং কার্ড হচ্ছে ডিজাইনের মূল। আপনি যদি ভিজিটিং কার্ড করতে পারেন, পৃথিবীর সমস্ত ডিজাইন আপনার হয়ে যাবে, মানে অনেকটা হয়ে যাবে আর কি। বেস হচ্ছে ভিজিটিং কার্ড। আমরা যখন ভিজিটিং কার্ড করাই তখন এখানে একটা ডিজাইনের বেসটা, ভিত্তিটা একদম আপনাদের শক্ত করে দেওয়া হবে, ওইটাকে কেন্দ্র করে তখন বাকি ডিজাইনগুলো হবে। কীভাবে হবে তখন দেখবেন, মজার করে দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমরা
শুরু করি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহারটা দেখলাম, ঠিক আছে, যে আমরা এইভাবে করে ক্লোন স্ট্যাম্প ইউজ করে করতে পারি এই ধরনের কাজগুলো। আচ্ছা, এরপরে যে কাজগুলো আছে হিস্টোরি ব্রাশ, এটার কোনো প্রয়োজন নাই। এরপরে আসেন ইরেজার। এখানে এই তিনটা টুলের ব্যবহার আমাদেরকে করতে হয়। এগুলো খুব বেশি কাজে লাগে আমাদেরকে, আমাদের প্রতিদিনই কাজে লাগে, এগুলোর ব্যবহার আমাদেরকে করতেই হয়। ইরেজার টুল, আচ্ছা, এখন এই ইরেজার টুলের ব্যবহার কোথায় করতে হবে, কিভাবে করতে হয়? ইরেজার মানে হচ্ছে মুছে ফেলা। এখন আপনাকে যদি বলে যে এই গাছটা মুছে দাও, আপনি ইরেজার দিয়ে মুছবেন? ইরেজার দিয়ে মুছলে কি হবে? কিছু হবে? তার মানে ইরেজারের কাজ এখানে না। তার মানে এখানে যদি আপনাকে গাছ মুছতে হয়, আপনাকে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড, পাশের ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে ওই গাছটাকে হটাই দিতে হবে, যাতে আবার মূল ইমেজটা নষ্ট না হয়, তাই না? তার মানে ইরেজারের ব্যবহার এখানে না। তাহলে ইরেজারের ব্যবহার আমরা কিভাবে করব? তাহলে ইরেজারটাও কিন্তু একটা ব্রাশ। আপনি যত ধরনের ফটোশপে তখন কোনো টুল সিলেক্ট করার পরে এই ধরনের রাউন্ড অথবা এই ধরনের আপনার রাউন্ড হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে, তখন আমরা এগুলোকে আমরা বলি ব্রাশ। যদি ব্রাশ হয় তাহলে সেখানে অবশ্যই দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে হার্ডনেস আর একটা হচ্ছে সাইজ। সাইজটা আমরা ছোটো বড়ো করতে পারি, সেটা আমরা কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা ছোটো বড়ো করতে পারি। আর হার্ডনেসটা আমরা এখান থেকে কমায় বাড়ায় দিতে পারি। আমি যদি হার্ডনেসটা একদম 0 রেখে যদি আমি কোনো কিছুকে ইরেজ করি, দেখেন আমি এটাকে ইরেজ করলাম, এটা কিন্তু হার্ডনেস কমানো ছিল, তাহলে এটা একটা লুক আসলো। আর আমি যদি হার্ডনেস একদম বাড়াই দেই, ফুল করে দেই, এখন যদি আমি মিশে ফেলি, তাহলে দেখেন আর একটা লুক আসলো। তার মানে হার্ডনেসটা ডিপেন্ড করে যে আপনার ব্রাশটা কতটুকু কাজ করবে, কীরকমভাবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে ইরেজার টুল। তো ইরেজার টুলের ব্যবহার যদি আমরা দেখতে চাই, তাহলে যেটা করতে হবে, ধরেন আমরা যখন কোনো কাজ করি, ডিজাইনের কাজ করি, তখন বায়ার আমাদেরকে অনেক কিছু দিয়ে দেয়। এই ধরনের একটা লোগো আপনাকে দিয়ে দিল বায়ার, দিয়ে বলল এটা পিএনজি ফাইল। এখন দিয়ে কিছু বলবে না, সে তো কোনো কিছু বলবে না, ডিজাইন তো আমাদেরই করতে হয়। এখন আমি শুধুমাত্র এই আইকনটাকে কোথাও ইউজ করবো, এটা হচ্ছে লোগোর আইকন আর এটা হচ্ছে কোম্পানিটার নাম, কমিটি পেইন্টিং। এটা একটা পেইন্টিং কোম্পানির লোগো। আচ্ছা, তাহলে লোগোর এটা হচ্ছে আইকন, এটা সিম্বল, আর এটা হচ্ছে কোম্পানির নাম। এখন এইটাকে আমি আমার ডিজাইনে ইউজ করব, শুধুমাত্র এই আইকনটা ইউজ করব, শুধুমাত্র আমি কি করব? আইকনটা ইউজ করব। তাহলে সেক্ষেত্রে আমরা ইরেজার টুলের ব্যবহার করতে পারি। ইরেজার টুল দিয়ে আমরা কি করতে পারি? এটাকে রিমুভ করে দিতে পারি, ইরেজ করে দিলাম, করে দিয়ে আমরা এটুকু থাকলো, আমি এখন এটাকে নিয়ে গিয়ে আমার ডিজাইন ইউজ করলাম। তাহলে এইভাবে করে আমরা ইরেজার ইউজ করতে পারি। আবার মনে হচ্ছে যে আমার এই একটা পার্ট দরকার নেই, তাহলে আমি কি করতে পারি? এটাকে ইরেজার দিয়ে ইরেজ করে দিতে পারি, ঠিক আছে? তাহলে ইরেজারের ব্যবহারটা আমরা এই সমস্ত কাজের ক্ষেত্রে করি না। সবখানেই কাজ করতে পারবেন আপনি, জেপিজির ক্ষেত্রেও করতে পারবেন। তবে জেপিজির ক্ষেত্রে করলে কি হবে? ট্রান্সপারেন্ট দেখা যাবে। মানে আপনি যদি কোনো জেপিজির উপরে কাজ করেন, জেপিজি মানে আমি যদি ধরেন এইটার কথা যদি বলি, এটা তো একটা লেয়ার ফাইল, এটা তো জেপিজি না। তো আমরা যদি এটাকে জেপিজি বানাই, তাহলে কি হবে? আমরা এটাকে জেপিজি বানাই, এটা একটা জেপিজি হয়ে গেল, ঠিক আছে? এটা একটা কি ফাইল? তখন জেপিজি ফাইল। এখন আপনি চাচ্ছেন যে এইগুলা রিমুভ করবেন, এই লেখাটা রিমুভ করবেন, এই অংশটা রিমুভ করবেন। তখন আপনি যদি ইরেজার টুল ইউজ করেন, তাহলে যেটা হবে, পিছনে ট্রান্সপারেন্ট বের হয়ে আসবে। এই দেখেন, ট্রান্সপারেন্ট বের হয়ে আসবে, পিছনে কিছু তো নাই, আর তো কিছু নাই নিচে। জেপিজির ক্ষেত্রে যদি ইরেজার ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? ট্রান্সপারেন্টটা বের আসবে, সাদা অংশ বের হবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, নতুন একটা লেয়ার নিতে হবে। লেয়ার নিয়ে এই লেয়ারটাতে আমাকে হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিতে হবে। তাহলে আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করে দিতে পারি, অথবা আমি এখান থেকেও কালার অ্যাপ্লাই করতে পারি। আমি এটা হোয়াইট করে দিয়ে এখানে আমি কালার অ্যাপ্লাই করে দিতে পারি। নিচের লেয়ারটা যদি থাকে সাদা কালার, তাহলে উপরে যদি ট্রান্সপারেন্ট থাকে, তাও কিন্তু আর সেই ট্রান্সপারেন্টটা দেখা যাবে না। কারণ কি? নিচে তো সাদা কালারের একটা লেয়ার আছে। তার মানে কি এখান থেকে আপাতত আপনার লোগোটা ভ্যানিশ হয়ে গেল। এখন আপনি এখানে চাইলে অন্য কোনো লোগো ইউজ করতে পারেন, অন্য কোনো কিছু বসাইতে পারেন। তাহলে এইসব ক্ষেত্রেও আমরা ইরেজার ব্যবহার করতে পারি। তার মানে ইরেজারের ব্যবহার হচ্ছে কোনো কিছু মুছে ফেলা। এখন মুছে ফেলতে গিয়ে আপনার যদি প্রবলেম হয়, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই জায়গায় কি ইরেজার ব্যবহার করা যাবে কি যাবে না, কোথায় আপনি ইরেজার ব্যবহার করতে পারবেন, কোথায় ইরেজার ব্যবহার করতে পারবেন না। এটা যখন আপনি ইরেজ করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোথায় আমার জন্য
এটা ব্যবহার করাটা সহজ হচ্ছে, কোথায় আমার এটা ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করা না যায় তাহলে সেক্ষেত্রে আবার আমাকে অল্টারনেটিভ কোনো কিছু দিয়ে ইরেজ করতে হবে, এটা আমরা বুঝতে পারবো। তাহলে এই হচ্ছে ইরেজারের ব্যবহার, আর এক্সট্রা তেমন কোনো কিছু নাই। সোজা কথায় কোনো কিছু যদি আপনি মুছে ফেলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ইরেজার ব্যবহার করতে পারেন, তবে যদি সেটা সম্ভব হয় ওই জায়গায় ইরেজার ব্যবহার করা তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন পিএনজির ক্ষেত্রে আমরা তো খুব অনায়াসেই করে ফেলতে পারলাম। জেপিজির ক্ষেত্রে যদি নিচে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনি করে ফেলতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারটা যদি মানে অন্য কালার হয়, হোয়াইট বাদে হয়, তখন হোয়াইট বাদে অন্য কোনো কালার হলে তাও আপনি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। মানে আপনাকে আগে বুঝতে হবে যে আপনার কি সেটা করার প্রয়োজন আছে কিনা, সেটা কি করার প্রয়োজন আছে কিনা। আচ্ছা, এটা তো আমরা অনেকভাবেই রিমুভ করতে পারি, এইভাবেই রিমুভ করতে হবে তার তো কোনো মানে নেই। আমাকে যে ইরেজার ইউজ করতে হবে, আমার যদি এইটা রিমুভ করার প্রয়োজন পড়ে তাহলে আমাকে যেটা মুছে ফেলতে হবে এটা তো জরুরি না, মানে কোথায় কেটে ফেলতে, এটা একটা ইমেজ না। আচ্ছা, এখন আমি যদি এখানে ইরেজার ইউজ করি তাহলে তো আমার ঝামেলা তৈরি হয়ে গেল, ট্রান্সপারেন্ট বেরোলো, আমাকে আবার এখানে নিচে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হইলো, কত ঝামেলা, তাই না? এখন সেটা না করে আমি যদি এখন এখানে রেক্টেঙ্গল মার্কেট টুলটা নিই, এই অংশটা দেখাই দিলাম, এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, সরি ডিলেট না, এই যে কালার অ্যাপ্লাই করে দিলাম, কি কালার, হোয়াইট কালার দিয়ে দিলাম। যেহেতু এটা আপনার সলিড কালারের ব্যাকগ্রাউন্ড, তাহলে আমার ওটা রিমুভ হয়ে গেল। তার মানে কি আমার এখানে ইরেজারের তো প্রয়োজন নাই, এখানে কি ইরেজারের প্রয়োজন আছে? এটা আসতেছে, আর একটু অপেক্ষা করেন। ইরেজারের পরেরটাই হচ্ছে কালার অ্যাপ্লাই টুল। হ্যাঁ, অন্য কালার থাকলে সেক্ষেত্রে যদি না অন্য কালার যদি থাকে, যদি গ্রাডিয়েন্ট কালার থাকে, তাহলে আমরা যেটা করব, আমরা গ্রাডিয়েন্টটা ম্যাচ করার চেষ্টা করব, সেগুলো আসবে, আসতেছে, সব ধীরে ধীরে সব আসতেছে। না এইগুলাতে স্পটিং এর প্রয়োজন নাই, এইসব জায়গাতে স্পট কালারের প্রয়োজন নেই। অন্য কালার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা তখন যেটা করব, ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করতে পারবো। ইরেজারের ব্যবহার তখন ওইখানে হবে না, ইরেজারের ব্যবহার দিয়ে আপনি ওটাকে মেকআপ করতে পারবেন না। মানে ওটা আগেই বললাম যে ইরেজার মানে মুছে ফেলা, তবে যেখানে সম্ভব হবে সেখানে শর্তটা জুড়ে দিলাম আমাদেরকে। সম্ভব না হলে নাই, এমন তো না যে আমাকে ইরেজার দিয়েই করতে হবে, আমাদের কাছে আরও অনেক টুল আছে যেখানে ইরেজার ব্যবহার করতে পারবো, যেটা সহজে মুছে ফেলতে পারবো, সেখানে ইরেজার, সোজা বাংলা কথায় এই। আচ্ছা, এরপরে ইরেজারের পরের বিষয়টা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। এখন ধরেন আপনি একটা ডিজাইনের কাজ করতেছেন, বায়ার আপনাকে একটা লোগো দিয়ে দিল। এখন বায়াররা যেটা করে, বায়াররা তো অত কিছু বোঝে না, ওরা যখন আমরা কোনো কাজ করি তখন আমাদেরকে সে ফাইল দেয়। ধরেন এইটা একটা কন্টেস্টের ফাইল, এটা ডিজাইন ক্রাউডের একটা কন্টেস্টের ফাইল। বায়ার আমাদেরকে বললো যে এই লোগোটা তোমাদেরকে দিলাম, তোমরা এখন এটা ইউজ করে আমাদেরকে ডিজাইন দেখো। কথা বোঝেন, এটা কি একটা লোগো, এটা কোম্পানির লোগো, ওর কোম্পানির নাম হচ্ছে ইয়েলো লিওপার্ড বুটিক হাউস। হ্যাঁ, তো এটা তার লোগো। এখন সে বলতেছে যে এই লোগোটা ইউজ করে তোমরা আমার জন্য একটা ভিজিটিং কার্ড তৈরি করো, ভিজিটিং কার্ডটা যেন খুব সুন্দর হয়। আচ্ছা, এখন এই যে এই জিনিসটা দিল, এখন আমরা যখন ভিজিটিং কার্ড তৈরি করি তখন তো ভিজিটিং কার্ডের নির্দিষ্ট একটা সাইজ থাকে। হ্যাঁ, সেই সাইজের মধ্যে আমাদেরকে কাজটা করতে হয়। ধরেন এটা একটা ভিজিটিং কার্ডের নির্দিষ্ট সাইজ। এখন এই লোগোটা আমি ইউজ করবো, এখন আমি যদি এই লোগোটা ইউজ করি, নিয়ে গেলাম লোগোটা যখন ইউজ করতেছি তখন দেখেন লোগোটার সঙ্গে পুরো ব্যাকগ্রাউন্ডটাও চলে গেছে, এই যে ব্যাকগ্রাউন্ডটাও আছে। আচ্ছা, এখন সে আমাকে বললো তুমি আমাকে ব্ল্যাক কালারে দেখাও, যেহেতু আমার এটা গোল্ডেন কালার, তুমি যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে এই লোগোটা ইউজ করো তাহলে অনেক সুন্দর লাগবে, ফুটবে ভালো। তুমি এক কাজ করো, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করো। আচ্ছা, ভালো কথা, আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন এই যে লোগোটা তো কি সাদা, এখন তাহলে লোগোটা কীভাবে ইউজ করবো? লোগোর কারণে তো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, কারণ লোগোটা যে সে দিয়ে দিছে আমাকে, সেটার পিছনে তো একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে। তার মানে এখন আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। কার? এই লোগো। এখন যদি এটা সলিড কালারের হয় তাহলে সেক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, খুব দ্রুত করতে পারি। যদি গ্রাডিয়েন্ট কালার হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটু কষ্ট করে কাজটা করতে হয়। তবে লোগোগুলো সাধারণত সলিড কালারেরই হয়, গ্রাডিয়েন্ট কালার খুব একটা হয় না। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার সেই লোগোটা যেটা বায়ার আমাকে দিয়ে দিচ্ছে, এখন আমাকে এটা ইউজ করতে হবে। এখন বলেন আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, কী দিয়ে করবো? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মানে পিছনে কিছু থাকবে না, তার মানে ট্রান্সপারেন্ট হবে। তার মানে এখন আমরা ইরেজার ইউজ করতে পারি না? এই যে আমার তো উদ্দেশ্যই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। আচ্ছা, এখন আপনি যদি ইরেজারটা ইউজ করেন, ভালো কথা, সুন্দর, এই লেখাগুলোর জায়গায় কী করবেন,
লেখার জায়গাগুলোতে যে ছোট করবেন, কতক্ষণে ছোট করবেন, কতক্ষণ ধরে কাজ করবেন এটার পিছনে, এই যে এইভাবে করে কোনো সাদা থাকা যাবে না। এটা কাজ করতে 1 ঘন্টার মতো লেগে যাবে, ততক্ষণে বায়ার পালানো শুরু করি। তার মানে এইখানে ইরেজারের ব্যবহার করা যাবে না। তাহলে এখানে ইরেজারের ব্যবহারটা অ্যাপ্রোপ্রিয়েট না, এখানে ইরেজারের ব্যবহারটা করা যাবে না। তাহলে আমাদের কী করতে হবে? তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা, এইটা সহজে কোনো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার ওয়ে আছে কিনা। আছে, এটা নিচে দেখেন একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ইরেজার টুলের নিচে আরেকটা টুল আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তাহলে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটার কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, তবে শর্ত হচ্ছে যে সলিড কালার হতে হবে। সলিড কালার যদি হয় তাহলে সে সুন্দরভাবে কাজটা করতে পারে। আচ্ছা, এটা যখন আপনারা ইউজ করবেন তখন একটু খেয়াল করেন, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সিলেক্ট করার সময়, সিলেক্ট করার পরে দুটো সেটিং চেঞ্জ করতে হয় আমাদেরকে। যেটা করতে হবে, এখান থেকে আপনি বেশ কয়েকটা অপশন আছে, 3টা অপশন আছে, এখান থেকে আপনি স্যাম্পলিং ওয়ান্স দেখাই দেবেন। স্যাম্পলিং ওয়ান্স তার মানে সে একটা কালার দেখাই দেবেন। মানে এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে এটা হচ্ছে যে সে শুধু যে কালারটা দেখাই দেবেন সেই কালারটা রিমুভ করবে। এখন এখানে কিন্তু পুরোটাই একটা ইমেজ। এখন আমি যদি ওরে মাল্টি কালার দেখাই দিই, ও কী করবে? এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই লোগোটাকেও রিমুভ করে ফেলবে। কিন্তু আমি যদি ওকে ওয়ান্স কালার দেখাই দিই, একটি মাত্র কালার দেখাই দিই, তাহলে সে শুধু সাদাকে রিমুভ করবে, গোল্ডেনকে না। আর যেটা করবেন, এখান থেকে লিমিট থেকে ডিসকন্টিজিয়াসটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে এটা নর্মালি থাকে কন্টিজিয়াস, আর এটা থাকে ম্যানুয়ালি। আমরা যেটা করব, এটা আমরা এখান থেকে স্যাম্পলিং ওয়ান্স করে দেবো, লিমিট থেকে ডিসকন্টিজিয়াস করে দেবো। আর টলারেন্সের বিষয়টা আসতেছে, টলারেন্সের বিষয়টা দেখাচ্ছি যে টলারেন্স কী জিনিস। আচ্ছা, তাহলে এই হচ্ছে দুটো সেটিং আমাদের চেঞ্জ করা লাগে। আর একটা যেটা করতে হবে, এটার একটা কপি করে নেবেন, এটার একটা কপি করে নেব। কপি করে নিয়ে নিচের লেয়ারের আইটা অফ করে রাখবো, তাহলে যেটা হবে আমরা নিচে ট্রান্সপারেন্টটা দেখতে পারবো। আচ্ছা, তাহলে এইখানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, এটা যেহেতু ব্রাশ, আমি ব্রাশের সাইজটা একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে যে কোনো একটা জায়গায় ক্লিক করেন, ক্লিক করে এখন ড্র্যাগ করা শুরু করেন। শেষ, কয়েক সেকেন্ডের মধ্যে কাজ শেষ। সে কিন্তু গোল্ডেনকে একবারও মিশাবে না, কারণ হচ্ছে আমি ওকে কালার সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি যদি গোল্ডেনের উপরে ক্লিক করে ড্র্যাগ করেন, তাহলে কিন্তু গোল্ডেনকে খেয়ে ফেলবে। তার মানে আপনি যে ব্যাকগ্রাউন্ডকে যদি রিমুভ করতে চান, তাহলে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা আগে দেখাই দিতে হবে যে কোনটা। তারপরে ক্লিক করে ধরে থাকবেন, এবার আপনি ব্রাশ করেন, এভাবে করে ব্রাশ করেন, তাহলে কি হয়ে গেল? আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখন আমি শুধুমাত্র এই লোগোটাকে ধরে নিয়ে গিয়ে আমার ব্ল্যাক কালারের উপরে নিয়ে যদি রেখে দিই, তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, এখন এখানে এসে আমরা দেখতেছি এখানেও কিছু সাদা সাদা দেখা যাচ্ছে, তার মানে পারফেক্টলি হইল না, সাদা সাদা অংশ দেখা যাচ্ছে, ভালো লাগতেছে না। এটা ইউজ করলে ভালো লাগবে না, দেখতে খুব একটা সুন্দর লাগবে না, সাদা সাদা অংশ বেরিয়ে আসলো। তার মানে কি এখানে আরও আমাকে ভালো করা যায় কিনা? তাহলে আরও ভালো করার জন্য যেটা করতে হবে, আমাদের এখানে আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইরেজারটা সিলেক্ট করি, তখন এখানে দেখেন টলারেন্স নামে একটা অপশন আছে। টলারেন্স, এই টলারেন্সটা যত বেশি আপনি ইউজ করবেন, আপনার টলারেন্স যত বেশি বাড়াবেন, তত সে কী করবে? সমজাতীয় কালারগুলোকে সিলেক্ট করবে। সাদার সঙ্গে যদি অফ হোয়াইট পায়, অফ হোয়াইটকেও রিমুভ করে ফেলবে। টলারেন্স বাড়াবেন, ওর ক্ষমতা বেড়ে গেল, এই ইরেজার পাওয়ারের ক্ষমতা বেড়ে যাওয়া। এখন সে যদি সাদার সঙ্গে একটু কোথাও অফ হোয়াইট পায়, সেটাকেও সে রিমুভ করে ফেলবে। আর টলারেন্স যদি আপনি একদম কমাই দিয়ে 10 করেন, তাহলে সাদা ছাড়া সে অন্য কিছুকে টাচই করবে না। একদম মনে করেন যে সাদার কাছাকাছি, কিন্তু তারপর সে সেটাকে রিমুভ করবে না, কারণ আপনি তার ক্ষমতা কমাই দিয়েছেন। টলারেন্স হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ক্ষমতা। আপনি টলারেন্স যত বাড়াবেন, তত ক্ষমতা তার তত বেড়ে গেল, সে তখন কাছাকাছিগুলোকে রিমুভ করে ফেলবে। তা আমরা যদি এটা টলারেন্সটা যদি 70 করে দিই, 70 করে দিয়ে যদি এখন আমরা রিমুভ করি, তাহলে যেটা হবে, এখন আমরা যদি এটাকে নিয়ে যাই ওখানে, নিয়ে গিয়ে একটু ট্রাই করে দেখি, আগেরটা রিমুভ করে দিই, দেখেন তো একটু ভালো হয়েছে না? কমছে কি? আগের বারও ইরেজার করলাম, এবারও একই কাজটা করলাম, কিন্তু জাস্ট এবার কী করছি? টলারেন্সটা বাড়াই দিচ্ছি। টলারেন্সটা বাড়াই করার কারণে ও কী করছে? একদম লিটারগুলোর কাছাকাছি যে সাদা সাদা অংশগুলো ছিল, সেটাকেও সে রিমুভ করে ফেলছে। টলারেন্সটা বোঝা গেল কি বিষয়টা? মানে আপনি যদি কোনো ইরেজ করার সময় টলারেন্সটা যদি বাড়ায় দেন, তাহলে সেক্ষেত্রে এখন আপনার মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা এমন একটা ব্যাকগ্রাউন্ড, মাল্টি কালারের ব্যাকগ্রাউন্ড, একটু কাছাকাছি শেড আছে, সাদার সঙ্গে অফ হোয়াইটের শেড আছে, তাহলে আপনাকে টলারেন্স বাড়াই দিতে হবে। এখন আবার মনে করেন কালার আছে একদম সলিড কালার, রেড, গ্রিন, ইয়েলো। এখন আপনি যদি আবার মনে করেন যে টলারেন্স বাড়াই দেন, তাহলে কী করবে? সে রেডের সঙ্গে মনে করেন যে অরেঞ্জ পাইলে ওটাকেও খেয়ে ফেলবে। রেড আর অরেঞ্জ কাছাকাছি না,
তাহলে আপনি যদি টলারেন্স বাড়ায় দেন তাহলে কিন্তু রেডের সঙ্গে অরেঞ্জটাও খেয়ে ফেলবে, তাহলে সেক্ষেত্রে কি টলারেন্স একদম কমাই দিতে হবে 10 15। তাহলে কি হবে, সে শুধু রেডটাকে রিমুভ করবে, অরেঞ্জটাকে আর হাত দেবে না। বুঝা গেল কি? না না না, টলারেন্স বাড়াবেন কখন সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি সলিড কালারও হয়, যদি টলারেন্স কমাই দেন একবার 10, তাহলে কি হবে, সে দেখবেন যে প্রোডাক্টের সঙ্গে একটু সাদা সাদা অংশ লেগে থাকবে, কিছু পিক্সেলকে সে ধরতে পারবে না, যেগুলো আরেকটা কালারের সাথে একদম লেগেছিল সেগুলোকে সে ধরতে পারবে না। কারণ ওই জায়গাটায় যে সে বুঝতেছে যে না ওইটা সে, কারণ তার তো ক্ষমতা কমাই দিয়েছেন আপনি, টলারেন্সটাকে কমাই দিলে সে প্রপারলি করতে পারবে না। কিন্তু যদি দেখেন যে 2 কালার 3 কালার একদম আলাদা আলাদা কালার, রেড আর অরেঞ্জ দুইটা পাশাপাশি কালার আছে, এখন ওর মাঝে একটা লোগো আছে, আপনি এখন মনে করেন শুধু রেডটা রিমুভ করবেন, তাহলে সেক্ষেত্রে টলারেন্স কমাই দিতে হবে যাতে করে অরেঞ্জটা আর রিমুভ না হয়। কিন্তু সাদা কালার সলিড ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে যদি টলারেন্স কমাই দেন তাহলে যেটা ঘটবে ওই যে একটু আগে যেটা ঘটবে। আবার যদি টলারেন্স বাড়াই দেন তাহলে সেক্ষেত্রে আবার ঠিক আছে। এখন আবার যদি একবারে 100% করে দেন তাহলে আবার দেখা যাবে যে ইয়েলোরও একটু অংশ খেয়ে ফেলছে, ওর এত বেশি ক্ষমতা হয়ে গেছে সাদার কাছাকাছি মনে করেন যে অফ হোয়াইট গ্রেকেও খেয়ে ফেলবে। হ্যাঁ, আপনি ইউজ করার সময় বুঝতে পারবেন যে আপনার কোনটা দিয়ে পারফেক্ট আসতেছে। টলারেন্সটা ফিক্সড না, কারণ আপনাকে অ্যাপ্লাই করে দেখতে হবে যে কতটাতে আপনার পারফেক্ট রেজাল্ট আসতেছে। তবে আমরা জেনারেলি 60 রাখি, আপনি যদি 60 রাখেন তাহলে মোটামুটি এই সলিড কালারের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। তাহলে বোঝা গেল কি বিষয়টা, ব্যাকগ্রাউন্ড রেজারের বিষয়টা। তাহলে এটা গেল একটা ব্যাকগ্রাউন্ড রেজারের বিষয়। এইভাবে করে আমরা ইউজ করবো এটা, এবং আমাদের এটা প্রতিদিন ইউজ করা লাগে, কারণ বাইরে আমাদেরকে জেপিজি ফাইল দেয় কাজ করার জন্য, আর জেপিজি ফাইল দিয়ে আমরা কখনোই কাজ করি না। আচ্ছা, আর একটা বিষয়, এখন মনে করেন যে আপনি ইরেজ করলেন, ইরেজ করে এটাকে আপনি এখন সেভ করবেন। এখন যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে আর কিন্তু আমরা এটাকে জেপিজিতে সেভ করবো না। যখন কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকবে না তখন যেটা হবে সেটাকে আমরা তখন বলি পিএনজি। তাহলে এখন যদি এটাকে আমি সেভ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। কি ফরম্যাটে? পিএনজি। ডেস্কটপে আমি পিএনজি ফরম্যাট সেভ করলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমি ডেস্কটপে যদি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে ইমেজটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, পিছনে কিন্তু এরকম খোপ খোপ দেখা যাবে, তার মানে এটা ট্রান্সপারেন্ট, কোনো ব্যাকগ্রাউন্ড পিছনে নাই। তাহলে আমি এটাকে এখন সেভ করে রেখেছি। এখন মনে করেন আমি এখন কাজ করবো না, পরে কাজ করবো, আপাতত আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি। এখন আমি আবার পরে আসছি কাজ করার জন্য, এখন আমি ওই লোগোটা ইউজ করবো, তাহলে তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে, তাই না? এখন আমি কী করবো, ফাইলে যাব, আমি ওই লোগোটাকে এখানে নিয়ে আসবো। প্লেস করার বিষয়টা দেখাইছি না, যে আপনি ফাইলে গিয়ে কোনো অবজেক্টকে, কোনো লোগোকে যদি আপনি আপনার আর্টবোর্ডের উপরে নিয়ে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনি প্লেস ইমবেডে ক্লিক করতে পারেন। প্লেস ইমবেডে ক্লিক করে ডেস্কটপে যান, সেখান থেকে আপনি এখন ওই লোগোটা দেখাই দেন, এই যে লোগোটা দেখাই দিচ্ছেন, তাহলে এখানে লোগোটা আসছে, তাই না? লোগোটা চলে আসছে। আপনি এখন বাহ্যিক দৃষ্টিতে দেখতেছেন এখানে শুধু লোগোই আছে, কিন্তু আমরা যখন এটাকে ট্রান্সফর্ম করি তখন দেখেন তো বক্সটা কত বড়, বক্সটা কত বড়, এই যে এত বড় বক্স। তার মানে সে বুঝতেছে যে পুরোটাই হচ্ছে এই লোগোটা, পুরোটাই এই লোগোটা। এখন এইটাকে যদি এখন আমি কোনো একটা জিনিসের সাথে অ্যালাইন করতে যাই, অ্যালাইনের বিষয়টা এখনই বুঝবেন না। অ্যালাইন মানে হচ্ছে যে লাইন মেনটেন করা, অনেক কিছু করা, অ্যালাইনের অনেক গভীর একটা বিষয়, আর পরে আসবে। তো তখন যেটা প্রবলেম হবে, আমরা অ্যালাইন করতে চাবো এটার সঙ্গে কোনো লেখাকে, তো সে তখন চিন্তা করবে আমার ইমেজ তো এই পর্যন্ত, তখন সে কী করবে, এইখান থেকে শুরু করে ইমেজটাকে গণনা করা শুরু করবে। সে ধরবে যে আমার পুরো ইমেজটা এটা, তার মানে কি আমাদের কাজ করতে তখন প্রবলেম হবে। সেই কারণে আমরা যেটা করব, কখনোই ইমেজের সঙ্গে, ট্রান্সপারেন্ট ইমেজের সঙ্গে বাড়তি কোনো অংশ রাখবো না। তাহলে বাড়তি অংশ যদি রাখতে না চাই তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমরা যখন কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ধরেন মনে করেন যে এটার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম না, এই ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করলাম, করার পর আমরা যে করবো এই এক্সট্রা ট্রান্সপারেন্ট অংশগুলো কেটে ফেলবো। কি ঘুম ধরছে? এই ঘুম ধরছে। আমি কালকে রাতে ঘুমাইছি 4টার সময়, আমি এখন পর্যন্ত ঘুমাইনি কালকে থেকে। তাহলে তো আপনি আর এক গ্রহের মানুষ। আমি হলে তো পারতাম না, ঘুমাইলে আমি কাজ করতে পারবো না। আমাকে যদি আমি না ঘুমাই 2 ঘন্টা 3 ঘন্টা হলেও ঘুমাইতে হবে, না ঘুমাইলে তো শরীরে কাজ করবে না। তাহলে তো আপনি আরো বস। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে এইভাবে যদি দেখতেছি যে না আমার কিন্তু কিছু নাই, তারপরেও এখানে কিছু আছে, সেটা হচ্ছে যে এই যে বক্সটা আছে, পুরো বক্সটা, এই বক্সটা আর আমাদের রাখা যাবে না, ঠিক আছে? এগুলো রাখলে আপনি আপনার পরবর্তীতে আপনি কাজ করতে গিয়ে দেখবেন যে অনেক ঝামেলা হবে, তার মানে এটা আমাকে কেটে ফেলতে হবে। যেহেতু আমরা
অ্যাডভান্স কাজ শিখতেছি শুরু থেকেই, এগুলো শুরু থেকে শিখে যান। এগুলো খুব অ্যাডভান্স বিষয়, এগুলো কেউ আপনাকে প্রথমের দিকে বলবেই না। এবং অনেকেই আছে যারা এখন পর্যন্ত এই বিষয়গুলো জানে না, এই বিষয়গুলো টাচ করে না, এইভাবে করে কাজ করে নিয়ে যেয়ে কাজ করতেছে। আচ্ছা, তাহলে যেটা করবেন যে ব্যাকগ্রাউন্ড ইরেজ করার সঙ্গে সঙ্গে এই এই বাড়তি অংশটাই কেটে ফেলবেন। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ইমেজে চলে যাবেন। ইমেজে গিয়ে এখানে অপশন আছে ট্রিম। ট্রিম মানে হচ্ছে কেটে ফেলা। ট্রিমার ইউজ করি আমরা, ট্রিমে এসে এখানে দেখবেন অপশন আছে অনেকগুলো। ট্রান্সপারেন্ট পিক্সেল, টপ লেফট পিক্সেল কালার, বটম পিক্সেল কালার। তো আমরা যদি ট্রান্সপারেন্ট পিক্সেলটা দিয়ে ওকে দিয়ে দিই, তাহলে দেখেন সে বাইরের অংশগুলো সব কেটে ফেলবে। ঠিক আছে, বাইরের কোনো পিক্সেল আর থাকলো না। তার মানে কি, এখন সে শুধু যেখানে আমার অরিজিনাল লোগোটা সেই জায়গাটুকু শুধু রেখে দিল। এখন আপনি এটাকে সেভ করেন, পিএনজিটাই সেভ হয়ে গেল। এখন আপনি যদি এটাকে আপনার আর্টবোর্ডের উপরে নিয়ে আসেন, হ্যাঁ, আর্টবোর্ডের উপরে যদি আমি নিয়ে আসি অন্য কালারের, এখানে যদি আমি প্লেস করি লোগোটা, এই যে প্লেস করলাম, এখন দেখেন ট্রান্সফর্ম করেন, এখন কিন্তু আর বাইরের কোনো অংশ থাকবে না। তার মানে সে শুধু ওই লোগোটাকে জুড়েই ট্রান্সফর্ম করবে। তার মানে এখানে অন্য কিছু নাই, শুধুমাত্র কি আছে, লোগোটাই আছে। তাহলে এখন আমি যেখানে এটাকে যদি ট্রান্সফার করে দেন, এই যে এইটুকু, বাইরের কোনো বক্স থাকলো না। তার মানে এখন আমি যদি, হ্যাঁ পারতাম। আচ্ছা আসেন এবার ক্রপ টুলের ব্যবহার আসি। আপনি আর বলতেছেন যে ক্রপ টুল দিয়ে কাটতে পারতাম কিনা? হ্যাঁ পারতাম। এই যে আমাদের কাছে ক্রপ টুল আছে। তো ক্রপ টুল দিয়ে করতে গেলে আপনাকে এটা করতে হবে, এটা করতে হবে, এপাশ থেকে এটা করতে হবে। আচ্ছা, এপাশ থেকে আসছে। আবার অনেক সময় এমন জিনিস আসবে যেখানে আর একদম রেক্টেঙ্গেল দিয়ে আপনি করতে পারবেন না, ক্রপ তো রেক্টেঙ্গেল, যার কোনো আকার বিশিষ্ট জায়গাগুলোকে আপনি খাইতে পারবেন। কিন্তু যদি শেপটা যদি হয় গোলাকার, তাহলে তো পারবেন না। কিন্তু আপনি যদি ট্রিম করেন, তাহলে সে কী করবে, সে যে কোনো ধরনের শেপই থাক না কেন, সে ট্রান্সপারেন্টগুলোকে খেয়ে ফেলবে, এই আর কি। তাহলে দরকার কি, আমার ট্রিম করলে যেহেতু সহজে হয়েছে, তাহলে আমি আমার এটা করতে যেয়ে বেশি সময় নেব কেন? আমাকে এখানে মাপ যোগ করতে হবে, কতটুকু এখানে কমাতে হবে। এখন আমি করতে যেয়ে দেখা গেলো যে এইখানে আবার একটু জায়গা আছে, মানে আমাকে আরও একটু করতে হবে। এখন আমাকে করার সময় আবার একটু মানে ভয়ে থাকা লাগবে যে বেশি গাড়ি জানি আবার কত টেনশন করা লাগবে, তাই না? তার মানে একদম আমাকে এই জায়গাটা দেখেন, ছোট জায়গা, মেনটেন করা অনেক কঠিন। আমি এই যে করতে যাচ্ছি, ভিতরে চলে যাচ্ছে, হ্যাঁ এত দূর। আবার এইদিকে দেখতে হবে যে আছে কিনা, আবার এইদিকে দেখতে, হ্যাঁ এখানেও একটু আছে। কত কষ্ট করে আপনাকে করতে হবে, করতে যাবে কান কাটে যায় কিনা, টেনশন। এত টেনশনে থাকার দরকার কি? সেখানে যেখানে আপনি যদি ট্রিম করেন, সে অটোমেটিকলি ও বুঝে নেবে, আমার বুঝে নেওয়ার দরকার নেই যে কতটুকু কাটতে হবে। আপনি ট্রিমে যান, ট্রান্সপারেন্ট পিক্সেল দেন, ওকে দিয়ে দেন, তাহলে যতটুকু দরকার সে অতটুকু কেটে নেবে। ও বুঝবে যে হ্যাঁ আমার এতটুকু ট্রান্সপারেন্ট কেটে ফেললেই হবে। তাহলে এখান থেকে আমরা এটা করতে পারি। তাহলে এটা একটা বিষয় গেল। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে, এটা তো ব্যাকগ্রাউন্ড ছিল না। এরপরে আসতেছে আর একটা টুল, সেটা হচ্ছে আমাদের ম্যাজিক ব্যাকগ্রাউন্ড, ম্যাজিক ওয়ান টুল। আমরা যদি আবার সেই লোগোটাকে নিয়ে আসি, এটা আমাদের এই লোগোটা, আমরা সবসময় কিন্তু একটা ডুপ্লিকেট করে নিব, কপি করে নিব, লেয়ারটার একটা ডুপ্লিকেট করে নিব। লেয়ারের ডুপ্লিকেট কীভাবে করতে হয়, কিবোর্ড থেকে মূল লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+J প্রেস করতে হয়। Ctrl+J প্রেস করলে কি হয়, লেয়ার ডুপ্লিকেট হয়ে যায়, আর নিচের লেয়ারের আইটা অফ করে দেবো। আচ্ছা এখন হ্যাঁ, তাহলে এটাকে এখন আমরা সিলেক্ট করে থাকলাম। এখন ব্যাকগ্রাউন্ড ইরেজারের নিচে আর একটা টুল আছে, ম্যাজিক ইরেজার টুল। আচ্ছা, ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা এভাবে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে যেটা প্রবলেম হয়, যদি কোনো ফন্ট হয়, কোনো লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে সে ভিতরের অংশগুলোকে ধরতে পারে না। তার মানে আপনার যদি কোনো লেখা বাদে কোনো যদি হয়, এই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড, তাহলে সেটা ম্যাজিকের মতো কাজ করবে। ব্যাকগ্রাউন্ড ইরেজার চেয়েও বেশি সময় দ্রুত কাজ করবে। কিন্তু টেক্সটের ক্ষেত্রে, টেক্সটের ভিতরে যে গ্যাপগুলো থাকে সেগুলো ধরতে পারে না। তার মানে টেক্সট আলাদা যদি কোনো ইমেজ থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ইরেজার ইউজ করতে হবে। আর টেক্সট ছাড়া যদি কোনো ইমেজ থাকে, ধরেন মনে করেন যে কোনো টেক্সট নাই, শুধুমাত্র এই ইয়েটা ছিল, শুধুমাত্র এই বাঘটা ছিল, যেখানে ভিতরে কোনো কিছু নাই, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাজিক ইরেজার টুল দিয়েও আমরা এটা ইরেজ করে ফেলতে পারি। মানে আমাদের জানা থাকলো বিষয়, এখন আপনি যেটা খুশি সেটা ইউজ করেন, পারফেক্ট রেজাল্ট আসলেই হবে। এই ক্ষেত্রে টলারেন্স আপনি মেনটেন করতে পারেন। এক্ষেত্রে টলারেন্স মেনটেনের যে অপশন আছে, যেহেতু আপনার ইরেজ করতে হবে, এখানে টলারেন্স অবশ্যই থাকবে, তা না হলে তো সে কতটুকু ধরবে, কতটুকু ইয়ে করবে না, সেটা বুঝতে পারবে না।
আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা যদি টলারেন্সটা বাড়ায় দিয়ে যদি একটু করি দেখি কী ঘটনা ঘটে। টলারেন্স যদি আমরা 80 দিই, 80 দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করি তাও সে ধরতে পারতেছে, কারণ সে ওই ব্ল্যাকের ভিতরে যে কালারটা সেটা বুঝতে পারতেছে না যে ওর ভিতরে হোয়াইট আছে। তখন আমাকে আবার এটা করতে হবে, এটা ক্লিক করতে হবে, এটা ক্লিক করতে হবে, কত কষ্ট। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে কিছু লেখাগুলো ডিলিট হয়ে যায়। হ্যাঁ, এইভাবে করে আমাকে করতে হবে। তবে অনেক সময় আবার আসবে যে এইভাবে করারও প্রয়োজন পড়ে। আপনি কাজ করতে করতে দেখবেন যে এইভাবে করারও প্রয়োজন আসবে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ এটা তাহলে এইখানে আমাকে এটাই করতে হবে। তখন দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে করতেছেন, কাজ হচ্ছে না। এটা তো মনে করেন সলিড কালার ছিল, এখন সলিড কালার তো পাবেন না সবসময়, অনেক সময় আসবে গ্রাডিয়েন্ট কালার। আর গ্রাডিয়েন্ট কালার তো সে ভিতরে তো হলো যে কালারগুলো আলাদা, এখানে আছে মনে করেন গ্রে, এখানে আছে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে করবেন তো যাবে না, তখন আপনাকে কী করতে হবে, ম্যাজিক কন্ট্রোল দিয়ে ভিতরেরটাকে একটা একটা করে ক্লিক করে পরিষ্কার করতে হবে। কারণ ম্যাজিক আবার যেটা করবে, একটা ক্লিক করার সময় যে অংশটা পাবে সেই অংশটাকে রিমুভ করে দেবে। ক্লিকের যা সময়টাতে যে কালারটা পাবে সেই কালারটাকে সে ইরেজ করবে। তার মানে কি আমাদের ম্যাজিক কন্ট্রোলেরও ব্যবহার আছে। এই মানে তিনটারে ব্যবহার আমার জানা থাকলো, এখন আমার যখন যেটা প্রয়োজন তখন আমি সেটা ইউজ করব। এই হচ্ছে আমাদের এখান পর্যন্ত আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজারের ব্যবহার। এই তিনটা আমাদের ইউজ করতে হয়। তাহলে আপনারা এটার ব্যবহারগুলো করে ফেলবেন, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে আপনার কাজটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এরপরে যেটা টুল আসতেছে সেটা হচ্ছে যে যেটা টুল নিয়ে আমরা আজকে আলোচনা করবো, আমাদের মেইন আলোচনা হবে আজকে এই দুটো জিনিস নিয়ে, গ্রাডিয়েন্ট আর হচ্ছে পেইন্ট বাকেট টুল। ঠিক আছে, গ্রাডিয়েন্ট নিয়ে আলোচনা করবো আর পেইন্ট বাকেট টুল নিয়ে আলোচনা করবো আজকে। তাহলে প্রথমে যেটা আলোচনা করবো হচ্ছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট মানে হচ্ছে কালার, আর বাকেট মানে হচ্ছে যে পাত্রটার মধ্যে রং রাখা হয়। তার মানে এখানে রং আছে, এই বাকেটের মধ্যে রং আছে। এখন রংটা কোনটা রং, এই ফরগ্রাউন্ডে যে কালার সেটা হচ্ছে তার রং। ফরগ্রাউন্ডে যে কালার থাকবে বাকেটের মধ্যে অটোমেটিক সেই কালার চলে যাবে। তাহলে এখন আমার ফরগ্রাউন্ডে যদি কালার থাকে রেড, তাহলে মানে আমার বাকেটের মধ্যে কালার আছে কি রেড। এখন আমি কোনোখানে যদি কালার অ্যাপ্লাই করে চাই, তাহলে আমি এই পেইন্ট বাকেট টুল, এটার শর্টকাট হচ্ছে জি। হ্যাঁ, এখন দেখেন জি দিয়ে আবার গ্রেডিয়েন্টেরও জি, পেইন্ট বাকেটেরও জি, তাহলে আবার কোনটা জি দিয়ে কোনটা সিলেক্ট হবে, তাহলে সেক্ষেত্রে শিফট জি দিতে হয়। শিফট, আমি যদি শিফট জি চাপি, দেখেন একবার শিফট দিলে পেইন্ট বাকেট, আর একবার শিফট দিলে গ্রেডিয়েন্ট। তার মানে সবগুলারে যেহেতু জি, সেখানে ওইটাকে আইডেন্টিফাই করার জন্য শিফট চাপতে হয়। আর একবার যদি আমি জি চাপি, তাহলে এটা দেখেন চেঞ্জ হচ্ছে, বুঝা যাচ্ছে, জি দিয়েই। তাহলে এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। আমি কি করলাম, এখানে আমি কালারটা অ্যাপ্লাই করে দিলাম রেড কালারটা নিলাম। এখন আমি যদি এখানে কালার অ্যাপ্লাই করে দিতে চাই, যে আমি এখানে আমার কালার অ্যাপ্লাই করতে হবে, আমি ক্লিক করবো, কালার অ্যাপ্লাই হয়ে গেল। পেইন্ট বাকেট টুল দিয়ে আমি কালার অ্যাপ্লাই করে দিতে পারি। তবে এটার শর্টকাটও আছে, যেটা আমরা শর্টকাট ইউজ করি সেটা হচ্ছে, আপনি যদি ফরগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করতে চান, তাহলে যেটা করতে হবে, আপনাকে অল্টার ব্যাক স্পেস চাপতে হবে। অল্টার ব্যাক স্পেস, কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস, কিবোর্ড থেকে অল্টার বাটনটা প্রেস করব আর ব্যাক স্পেস চাপবো। ডিলিট চাপলে হয়, তবে ডিলিটের চেয়ে ব্যাক স্পেসটা একটু সাইজে বড় হয়, চাপতে সুবিধা হয়, তাই না? ল্যাপটপে দেখবেন ডিলিটের সঙ্গে আবার F1 F2 থাকে, চাপতে গিয়ে দেখা হলো যে ডিলিটের চাপ না পড়ে F2-তে চাপ পড়ে গেছে, তখন আবার তখন অন্য ফাংশন চালু হয়ে গেল। সেই কারণে আমরা ডিলিট ইউজ না করে ব্যাক স্পেসটা ইউজ করি। ব্যাক স্পেসটা একটু সাইজে বড় থাকে, চাপতে সুবিধা হয়। তাহলে মনে রাখবেন যে ফরগ্রাউন্ডের কালার যদি আপনি অ্যাপ্লাই করতে চান কোনো জায়গায়, তাহলে আপনি অল্টার ব্যাক স্পেস চাপতে পারেন। আর যদি ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করতে চান, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস। ঠিক আছে, একটা কন্ট্রোল ব্যাক স্পেস, এটা অল্টার ব্যাক স্পেস। মানে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, এটা মনে করেন যে একটা গ্রে কালারের মতো আছে, লাইট গ্রে। তাহলে আমি যদি এখন চাচ্ছি যে আমি এই জায়গায় কি করব, ওই কালারটা অ্যাপ্লাই করব, তাহলে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ব্যাক স্পেস চাপি, একবার দুইবার যদি করে দেই, তাহলে কি হলো, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেল, অ্যাপ্লাই হয়ে গেল। এখন শুধু এটা এই জায়গায় না, সেটা যে কোনো জায়গায়। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি এখন একটা নির্দিষ্ট জায়গা আইডেন্টিফাই করে দিয়েছেন, এখানে রেড করবেন, সিলেক্ট করে দিয়েছেন, তাহলে এখন আপনি কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপেন, তাহলে ওইটুকু জায়গার মধ্যে রেড হবে, কারণ আপনি সেই জায়গাটা কি করে দিয়েছেন, সিলেক্ট করে দিয়েছেন। তাহলে আমাদের এই সিলেকশন টুলের ব্যবহারগুলো হচ্ছে এইভাবে, আমরা সিলেকশন টুলগুলোকে ব্যবহার করি, যে নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করে দিলাম। এখন আমি মনে করেন চাচ্ছি যে আমি এইটার অর্ধেক অংশটাকে আমি রেড করব, অর্ধেকটা থাকবে ব্ল্যাক, অর্ধেকটা থাকবে হোয়াইট। সাপোজ আপনি একটা ডিজাইন করবেন, যে ডিজাইনটাতে অর্ধেকটা থাকবে ব্ল্যাক, অর্ধেকটা থাকবে হোয়াইট। তাহলে আমি চাচ্ছি যে আমার এই পাশটা থাকবে হোয়াইট আর এই পাশটা থাকবে ব্ল্যাক।
তাহলে আপনি যেটা করতে পারেন, শুরুতে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিই। এখন ব্ল্যাক আর হোয়াইট করতে গেলে এই কালারের ওপরে দেখেন ছোট্ট একটা অপশন আছে যে ডিফল্ট ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার। ডিফল্ট আমি যদি এখানে ক্লিক করি দেখেন ডিফল্ট যা থাকে তাই হয়ে গেল। ডিফল্টভাবে ব্যাকগ্রাউন্ডের কালার থেকে হোয়াইট আর ফরগ্রাউন্ডের কালার থেকে ব্ল্যাক, এটা ডিফল্ট কালার। এখন ওখানে যদি আমি অন্য কোনো কালার সেট করতে চাই তাহলে সেট করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন ডিফল্ট কালারে ক্লিক করলাম, ডিফল্ট কালার চলে আসলো। এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস দিই তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। হয়ে আমি এখন কি করলাম, এখান থেকে অর্ধেক জায়গা সিলেক্ট করলাম। আর অর্ধেক জায়গা কতটুকু সেটা যদি আপনি বুঝতে চান, ড্র্যাগ করে কি ধরতে পারতেছেন না তাহলে সেক্ষেত্রে কি করেন, আপনি এখান থেকে একটা গাইড নিয়ে আসেন। এই গাইড নিয়ে আসলেন তাহলে সে কিন্তু এখানে আটকাই গেল। এখন আপনি যদি আবার এইটা নেন, আপনি যদি রেক্টেঙ্গল মার্কেট টুল নেন, এখন কিন্তু গাইডের কাছে যে সে আটকায় যাবে। গাইডের কাছে এসে সে কি করবে, আটকায় যাবে। এখন আমি চাচ্ছি যে এই জায়গাটা আমি ব্ল্যাক করবো, তাহলে এখান থেকে আপনি অল্টার ব্ল্যাক ডিলিট দিয়ে দেন। এবার আপনি কন্ট্রোল ডি দিয়ে ডিসলিট করেন, এখান থেকে গাইড থেকে আপনি রিমুভ করবেন। এখন আপনি গাইড এই যে রুলারটা থাকতে হবে, কন্ট্রোল আর দিলে এটা রুলার না থাকলে তো গাইড থাকবে না। গাইডটা হচ্ছে রুলারের একটা পার্ট। এখন আপনার মনে করেন রুলারেই নাই, তাহলে আমি গাইড টানবো কোথেকে? তাহলে এটা আনতে গেলে আপনাকে ভিউয়ে দিতে হবে এই যে রুলার। আর যদি তা না করেন কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে রুলার চলে আসবে। এখন রুলার আছে তখন আপনার গাইড আছে, রুলার নাই তো গাইডই নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি এখন টানতে পারবেন। এখান থেকে টেনে আপনি ওকে সীমানা দেখাই দিলেন অথবা যা কিছু তাই করলেন। ঠিক আছে, এভাবে করে আমাদের মনে করেন আমি চাচ্ছি যে এইটুকু জায়গার মধ্যে আমি ব্ল্যাক দিব আবার, তাহলে আমি এখন কি করলাম, গাইডটির সাহায্য নিলাম। নিয়ে আমি এখান থেকে কি করলাম, একটা রেক্টেঙ্গল মার্কেট টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে নিলাম। নিয়ে এখন মনে করেন যে আমি কি করলাম, অল্টার ব্যাকস্পেস দিলাম। তবে অবশ্যই লেয়ার সিলেক্ট করতে হবে। আপনি যদি লেয়ার ভুল করে তাহলে কিন্তু কালার অ্যাপ্লাই হবে না। 2-3টা লেয়ার আছে আপনার কাছে, আপনি এখন লেয়ার দিয়ে রাখছেন নিচেরটা, কমান্ড দিচ্ছেন কালার অ্যাপ্লাই হবে, কিন্তু উপরে দেখা যাবে না। তার মানে আপনার লেয়ারটা ভুল সিলেক্ট হয়েছে। সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে আমার লেয়ার ঠিক আছে কিনা। তাহলে এইভাবে করে আমরা কালার অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, তাহলে পেইন্ট ব্যাকেট টুলের ব্যবহারটা হচ্ছে যে আপনি কালার অ্যাপ্লাই করে দিবেন। সেই অ্যাপ্লাই করে দিতে চাইলে আপনি ম্যানুয়ালি করতে পারেন, যে এইটা দিয়েও করতে পারেন। এখানে আমি এখন চাচ্ছি যে আমি এখানে গ্রিন কালার একটা অ্যাপ্লাই করবো, এই ক্লিক করলেন অ্যাপ্লাই হয়ে গেল। আপনি চাচ্ছেন যে এই ব্ল্যাক জায়গাটাতে আপনি কি করবেন, একটা কালার অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই হয়ে গেল। এখন এ আবার যেটা মনে করে যে এ মানে কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস পাইলে সেখানে সে অ্যাপ্লাই করবে। এখানে যদি ক্লিক করেন সে সাদা জায়গাটার মধ্যে অ্যাপ্লাই করে দিল। ঠিক আছে, এখন আমি এখানে চাচ্ছি যে করতে, তাহলে এইটুকু জায়গার মধ্যে সে করবে, কারণ সে বুঝতে পারতেছে যে সলিড কালার, এই জায়গাটা যদি সলিড কালার হয় তাহলে সে সলিড কালারের উপর সলিড কালারে অ্যাপ্লাই করে দিল। কিন্তু এটা যদি মাল্টি কালারের হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু সে পারফেক্টলি কালার অ্যাপ্লাই করতে পারতো না। তখন আমাদেরকে আবার জায়গা নির্ধারণ করে দিয়ে তখন আবার কালার অ্যাপ্লাই করতে হতো। এই হচ্ছে বিষয়। তাহলে এগুলো আমরা যখন নিজেরাই একটু টুকটাক অ্যাপ্লাই করা শুরু করব তখন আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে কালার অ্যাপ্লাই করব। মানে আপনাকে কালার সেট করতে হবে, করে কালারটা অ্যাপ্লাই করতে হবে। এখন অ্যাপ্লাই করতে গেলে আপনি পেন ব্যাকেট টুল দিয়েও করতে পারেন অথবা কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করেও করতে পারেন। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? নাই? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের সলিড কালার অ্যাপ্লাইয়ের প্রক্রিয়া। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট হচ্ছে 2 বা ততোধিক কালারের সংমিশ্রণকে বলা হয় গ্রাডিয়েন্ট। 2 বা ততোধিক কালারের সংমিশ্রণকে বলা হয় গ্রাডিয়েন্ট। একটা কালার দিয়ে কখনো গ্রাডিয়েন্ট হবে না, কমপক্ষে 2টা কালার হতে হবে। 2টা কালার যখন একটা আরেকটার সাথে মিশে যায় তখন সেটাকে বলা হয় গ্রাডিয়েন্ট কালার। তো উদাহরণস্বরূপ আমরা যদি বিভিন্ন ধরনের গ্রাডিয়েন্ট কালার দেখি, একটু যদি আমরা সার্চ দিই গ্রাডিয়েন্ট লিখে, গ্রাডিয়েন্ট কালার লিখে যদি সার্চ দিই তাহলে আমরা এখানে অনেক সুন্দর সুন্দর কালার দেখতে পারি। এখানে এই যে কালারগুলো দেখতে পারি, একাধিক কালারের মিশ্রণ, তাহলে এগুলোকে বলা হয় গ্রাডিয়েন্ট। ঠিক আছে, এগুলোকে বলা হয় গ্রাডিয়েন্ট। এগুলো হচ্ছে গ্রাডিয়েন্ট কালার, এগুলো হচ্ছে গ্রাডিয়েন্ট কালার। এখন এই গ্রাডিয়েন্ট বিভিন্নভাবে অ্যাপ্লাই করা যায়, আমাদেরকে সে অ্যাপ্লাই করে করে সেগুলো দেখতে হবে কীভাবে এগুলো গ্রাডিয়েন্ট। এটা গ্রাডিয়েন্ট কালার, এটা গ্রাডিয়েন্ট কালার। ঠিক আছে, 2টা কালারের সংমিশ্রণ। মানে আমরা অনেক সময় দেখি না যে
ওই যে ব্যাকগ্রাউন্ডে মনে করেন যে একটা সূর্যাস্তের দৃশ্যের মতো হচ্ছে, তাহলে এই ধরনের গ্রাডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে সেই ধরনের জিনিসগুলো করতে হয়। আবার আমাদের ডিজাইনের ক্ষেত্রেও আমরা গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করি, লোগোতে গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করি, বিভিন্ন জায়গায় এই ধরনের গ্রাডিয়েন্টগুলো আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো সেই গ্রাডিয়েন্ট আমরা কীভাবে ব্যবহার করবো ফটোশপে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ম্যানুয়ালি গ্রাডিয়েন্ট টুল নামে একটা টুল আছে। যখন আমরা গ্রাডিয়েন্ট টুলটা সিলেক্ট করি, শুধু গ্রাডিয়েন্ট টুল না, আমরা ফটোশপে যতগুলো টুল সিলেক্ট করি, টুলটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওই টুলের এগেনস্টে একটা সাব মেনু তৈরি হয়, একটা সাব মেনু বার তৈরি হয়ে যায়। আমরা খেয়াল করে দেখবেন, আপনি যখন এখানে এই টুলটা ইউজ করতেছেন তখন এটার জন্য আলাদা একটা সাব মেনু, এটা সিলেক্ট করতেছেন আলাদা অপশন চেঞ্জ হয়ে যায়। দেখেন এগুলো কিন্তু অপশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, যখন আপনি কোনো টুল সিলেক্ট করেন তাহলে ওপরে একটা সাব মেনু তৈরি হয়ে যায়। এই সাব মেনুর প্রথমের দিকে যে অংশটা আছে এটার নাম হচ্ছে গ্রাডিয়েন্ট এডিটর। এটাকে বলা হয় গ্রাডিয়েন্ট এডিটর। এটার নাম দেওয়া আছে ক্লিক টু এডিট দ্য গ্রাডিয়েন্ট। আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে দেখেন গ্রাডিয়েন্ট এডিটর নামে একটা উইন্ডো চলে আসলো। এখান থেকে এখন আমাকে গ্রাডিয়েন্ট সেট করতে হবে। গ্রাডিয়েন্ট মানে যেহেতু 2 বা ততোধিক কালারের সংমিশ্রণ, তার মানে আমাকে কালার সেট করতে হবে। ডিফল্টভাবে কতগুলো গ্রাডিয়েন্ট দেওয়া আছে, চাইলে আমরা সেগুলো ইউজ করতে পারি, তবে সেগুলো মনে করেন যে একদম খ্যাত মার্কা ডিজাইন হয়ে যাবে। ডিফল্ট কোনো জিনিস আমরা ইউজ করি না, আমরা এমনভাবে গ্রেডিয়েন্ট ইউজ করি যাতে সেটা রুচিসম্মত হয়। গ্রেডিয়েন্ট মানে যেহেতু 2 বা ততোধিক কালারের সংমিশ্রণ, এখন আপনি যদি এই ধরনের কোনো গ্রেডিয়েন্ট ইউজ করেন ডিজাইনে, তাহলে মনে করেন ওটা পুরো খ্যাত। ওই ধরনের ডিজাইন গ্রেডিয়েন্ট ইউজ করা যাবে না। গ্রেডিয়েন্ট ইউজ করার ক্ষেত্রে অনেক স্মার্ট হতে হবে, আপনাকে অনেক চিন্তা ভাবনা করে আপনাকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, যে গ্রেডিয়েন্টটা যেন একদম পারফেক্ট হয়, যেন সুন্দর লাগে। তাহলে আমাদের এই ডিফল্টভাবে আমরা এগুলো ইউজ করি না। তাহলে আমরা কি ইউজ করি, আমরা কীভাবে করি, আমরা গ্রেডিয়েন্ট এডিটর থেকে গ্রেডিয়েন্ট সেট করি। কীভাবে করি, এখন মনে রাখবেন, গ্রেডিয়েন্ট সবচেয়ে ভালো হয় সমজাতীয় কালারের মধ্যে। গ্রেডিয়েন্ট সবচেয়ে ভালো হয় সমজাতীয় কালারের মধ্যে। ব্লুর মধ্যে গ্রেডিয়েন্ট, এখন ব্লুর মধ্যে যদি গ্রেডিয়েন্ট বলে তাহলে ওটা কেমন কথা হইলো, তাই না? দুটোই তো নীল, তাহলে গ্রেডিয়েন্ট কেমন হইলো? কিন্তু আমি গতকালকে আপনাদের একটা কথা বলছি যে গ্রেডিয়েন্ট, আমি বলছি যে প্রতিটা কালারে 256টা ভেরিয়েশন আছে। তাহলে ব্লুর কতগুলো যে ভেরিয়েশন আছে, তাহলে আমি যদি গ্রেডিয়েন্ট করি তাহলে আমি ব্লুরেই করবো। তাহলে দেখেন, তাহলে এগুলো আবার কীভাবে সেট করব, আবার দেখেন, আমরা গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম, এইখানে ক্লিক করব, তাহলে এখানে গ্রেডিয়েন্ট এডিটর চলে আসবে। এখানে ডিফল্টভাবে কতগুলো কালার থাকে, এগুলো যদি ইউজ করতে চাই তাহলে আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তবে আমার যদি মনে হয় যে না, আমার এগুলো একটাও চলবে না, আমি আবার গ্রেডিয়েন্ট নিজে তৈরি করবো, তাহলে এখান থেকে আপনাকে এখন গ্রেডিয়েন্ট এডিট করতে হবে। গ্রেডিয়েন্ট এডিটরের এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় কালার স্টপ। এগুলোকে বলা হয় কালার স্টপ। এই কালার স্টপ থেকে আপনাকে কালার সিলেক্ট করতে হয়। এই কালার স্টপটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কালারের অপশন চলে আসে। এখান থেকে এখন আমি চাচ্ছি যে আমি একটা গ্রিনের একটা গ্রেডিয়েন্ট তৈরি করবো। তাহলে গ্রেডিয়েন্ট তৈরি করতে হলে আমি একটা ডিপ গ্রিন নিলাম, আর এটা একটা কালার স্টপ, তো আমার এটা দরকার নাই। তো যদি দরকার না হয় তাহলে এটাকে টেনে ধরে আমি নিচের দিকে ছেড়ে দেবো, ও রিমুভ হয়ে যাবে। আবার যদি মনে হয় যে না, আমি 3 কালারের গ্রেডিয়েন্ট করবো, আমার আরেকটা কালার স্টপ দরকার, তাহলে আমি এখানে কাছাকাছি গিয়ে আবার ক্লিক করবো, আরেকটা কালার স্টপ তৈরি হয়ে যাবে। আর যদি মনে হয় না দরকার নাই, টেনে ছেড়ে দিব, রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন এইটার আর এটা আবার ইয়েলোর আমার দরকার নেই, তাহলে কালার স্টপ তো হয়ে গেলো একটা। তাহলে এখন আমার তো দরকার কমপক্ষে 2টা। এখন আমি যেটা করতে পারি, এই যে কালার স্টপটা আছে এটাকে অল্টার চেপে ধরে টানতে পারি। কী করতে পারি, অল্টার চেপে ধরে টানলে যেটা হবে কি, ওই কালারটাই কপি হয়ে গেল। এখন আমি এই কালার স্টপে ক্লিক করে এই কালারে গিয়ে এটা একটা কি করলাম, লাইট করে দিলাম। তাহলে এটা ডিপ, এটা লাইট। এখন আমি যদি এখানে এসে এটাকে অ্যাপ্লাই করি তাহলে একটা গ্রেডিয়েন্ট তৈরি হলো। এবং এই ধরনের গ্রেডিয়েন্টগুলো রুচিসম্মত, এখন গ্রেডিয়েন্টটা কিভাবে হবে সেটার আবার বিষয় আছে। আমরা যখন গ্রেডিয়েন্ট ইউজ করি তখন গ্রেডিয়েন্টটা কিভাবে হবে, কত ডিগ্রিতে হবে, কোন দিক থেকে কোন দিকে যাবে, কালারটা ডান দিক থেকে বামে যাবে, না উপর থেকে নিচে আসবে, না এক কোণা থেকে আরেক কোণা যাবে, এটা আমরা কী করতে পারি, সেট করতে পারি। তাহলে আমি এখন চাচ্ছি যে না, উপর থেকে নিচে আসবে আমার গ্রেডিয়েন্টটা, তাহলে আমি যেটা করতে পারি, এইখান থেকে ক্লিক করে শিফট চেপে ধরে এইরকম করে ড্র্যাগ করে আমি কালার অ্যাপ্লাই করে দিতে পারি। আমি এখন চাচ্ছি না, আমার কালারটা ডিপটা নিচে আসবে, লাইটটা উপরে যাবে, তাহলে আমি নিচ থেকে ক্লিক করে শিফট চেপে ধরে উপরে ড্র্যাগ করতে পারি, তাহলে ওটা উপরে চলে গেল। আমি চাচ্ছি যে না, আমার এই গ্রিনটা, ডার্ক গ্রিনটা এদিকে থাকবে, লাইট গ্রিনটা এদিকে থাকবে, তাহলে আমি এখানে ক্লিক করে এপাশ থেকে ড্র্যাগ করতে পারি। ঠিক আছে, আমি যদি চাই যে না, ডার্কটা এইদিকে হবে, তাহলে আমি শিফট চেপে ধরে করলে কি হবে, লাইনটা সোজা হবে, এইদিকে হয়ে গেল। আমি চাচ্ছি যে না, আমি চাচ্ছি কোনাকুনি হবে, তাহলে আমি করতে পারি, এখানে ক্লিক করে এইখানে ক্লিক করে
কর্নার দিয়ে দিতে পারি, তাহলে এই কর্নার থেকে এই কর্নার চলে আসলো। তাহলে এগুলো হচ্ছে ডিগ্রি। তো এগুলা আমরা আরও স্পেসিফিকভাবে শিখবো এই পাশ থেকে, এগুলো আর ইজি করবো না, আজকেই শেষ, আজকে এই গ্রাডিয়েন্ট টুলের ব্যবহার শেষ, আর জীবনে এটাকে ইউজ করবো। যতদিন আমরা গ্রাফিক্স নিয়ে কাজ করবো কোনোদিনও এটাকে ভুল করে আমরা টাচ করি না, এটা হুদাই দিছে, এটার কোনো প্রয়োজনে নেই, তারপরও দিছে, তারপর যেহেতু দিছে সেজন্য এটার ব্যবহার দেখাইলাম। কারণ দেখেন এইটা ব্যবহার করলে আমি এটাকে আর এডিট করতে পারি না, আমি এটা গ্রাডিয়েন্ট ইউজ করছি, আমি এখন এটাকে এডিট করবো কীভাবে, পারবো? তার মানে এটাকে এডিট করার কোনো সুযোগ নেই। আমি চাচ্ছি যে এই গ্রিনটা আমার ভালো লাগছে, আমি আর একটা গ্রিনের অন্য কোনো শেড দেবো, তাহলে কীভাবে আমি অ্যাপ্লাই করবো? আবার আমাকে নতুন করে গ্রেডিয়েন্ট তৈরি করতে হচ্ছে। তাহলে যে কাজ আমি এডিট করতে পারি না আমরা সেই ধরনের কাজ করি না, ঠিক আছে? তাহলে আপনি যদি কোনো পার্মানেন্ট কোনো কাজ করেন যে হ্যাঁ একবারে আমাকে এই কাজটা করতে হবে আর এটাকে এডিটের কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। আমরা কি তা করবো? আমরা করবো না, কারণ আমরা একটা ডিজাইন কতবার যে বিক্রি করি, কত জায়গায় বিক্রি করি, এক ডিজাইন অসংখ্যবার বিক্রি করি আমরা মডিফাই করে হুবহু বিক্রি করি না, মডিফাই করে বিক্রি করি। এই কারণে আমরা আমাদের কোনো ফাইল কখনো ডিলিট করি না। এই দেখেন এখানে আমার ফ্রিল্যান্সারের 200+ ভিজিটিং কার্ডের ডিজাইন আছে, যেগুলো উইন করা 200+, এগুলো সব ভিজিটিং কার্ডের ডিজাইন, এগুলো সব ভিজিটিং কার্ডের ডিজাইন উইন করা, মানে সব এমনি না, এগুলা যেগুলো আমি উইন করছি, যেগুলো মানুষের কাছে বিক্রি করছি সেই ডিজাইনগুলো, ঠিক আছে? তাহলে এখানে আছে, আবার 99-এর আছে, সবগুলো আলাদা আলাদা ফোল্ডার আছে, এগুলো শুধু হচ্ছে freelancer.com এর একটা সাইটে এগুলো আমি বিক্রি করছি। তো এগুলো আমরা কখনো ফেলাই দিই না, কখনো আমরা নষ্ট করি না, কারণ এগুলো আমরা কতবার মডিফাই করে কত জায়গায় বিক্রি করবো, হ্যাঁ সেটাও আমি লিখে রাখি, আমি ওইভাবে করে আইডেন্টিফাই করি যে কোনটা কত ডলার। যেমন এটা $210 ছিল, এটা $250 ছিল, এটা $250, এটা $250, $250 ভিজিটিং কার্ড, কি মনে হয় বিশেষ হয়? এটা $250 ভিজিটিং কার্ড, দেখেন $250, 20,000 টাকা দিয়ে সেই ভিজিটিং কার্ডটা করে নিয়েছিল। ও এটা ইলাস্ট্রেটর ফাইল, এটা ওই ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আমাদেরকে অনেকগুলো ফাইল দিতে হয়, বাইরে ফটোশপ ফাইল দিতে হয়, ইলাস্ট্রেটর ফাইল দিতে হয়, পিডিএফ ফাইল দিতে হয়, অনেকগুলো ফাইল দিতে হয়। তারই একটা ফাইল হচ্ছে ইলাস্ট্রেটর, $250। বোঝা গেল? এইটা হচ্ছে $250 একটা ভিজিটিং কার্ড ছিল, এটা ছিল আপনার ফ্রন্ট সাইড, এটা ছিল ব্যাক সাইড। এটা এখানে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা আছে, দেখেন গ্রেডিয়েন্ট তাহলে কীভাবে ইউজ করবেন, যে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট হ্যাঁ দুই সাইডে ডিপ, মাঝখানে আচ্ছা সেটা দেখাচ্ছি, সেটা কীভাবে করবো এখন। আচ্ছা তাহলে আমরা এখন চাচ্ছি দুই সাইডে ডিপ হবে আর মাঝখানটা কী হবে, লাইট হবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আবার যেতে হবে গ্রেডিয়েন্ট এডিটরে। এখন এইটা তো ডিপ, এটা তো আবার লাইট, তো এক কাজ করি আমি এইটাকে মিডিলে নিয়ে আসি। মিডিলে নিয়ে আসলে মিডিল কতটুকু হইলো কিনা সেটা বোঝার জন্য আমার এখানে লোকেশন আছে, লোকেশনে যদি আমি 50 দিয়ে দিই তাহলে একদম মিডিল হয়ে গেল। আমি যদি চাই যে 4/1 তাহলে আমি এখানে 75 দিতে পারি, 75, তাহলে সে অটোমেটিক এখানে চলে যাবে, ঠিক আছে? আমি জানতে চাচ্ছি যে না এটা মিডলে থাকবে, আর এই পাশে আর একটা ডিপ হবে, তাহলে এক কাজ করতে পারি আমরা অল্টার চেপে ধরে এইটার একটা কপি করতে পারি, কপি হয়ে গেল। তাহলে দুই পাশে ডিপ থাকলো, মাঝখানে লাইট থাকলো, ওকে দিলাম। এখন আমি করলাম আবার এই পাশ থেকে আমি শিফট ধরে টানলে লাইনটা সোজা হবে। আমি যদি শিফট না দিতে দেখেন এই যে লাইনটা বাঁকা বাঁকা হচ্ছে, তাহলে আপনার গ্রেডিয়েন্টটা আঁকা বাঁকা হয়ে যাবে, অ্যাঙ্গেল হবে, গ্রেডিয়েন্টটা স্ট্রেট হবে না। কিন্তু আমি যদি শিফট ধরি তাহলে লাইনটা সোজা হলে গ্রেডিয়েন্ট সোজা, এই যে। আর আমি যদি এই পাশে টানি তাহলে কি হবে, উপর নিচ ডিপ, মাঝখানটা লাইট, বুঝা যাচ্ছে? বুঝা যায় না? মানে কি খুব কষ্ট হচ্ছে বুঝতে, কঠিন লাগতেছে না? সেটাই, বুঝতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু কষ্ট করবেন, আমরা আরো সহজ করার চেষ্টা করবো যতক্ষণ না আপনার মাথায় ঢোকে। এই কিন্তু না বুঝিয়ে বলেন না যে বুঝছি, এটা খুব খারাপ হবে, কোনো কাজে আসবে না। তাহলে এইটা মনে করেন যে গ্রেডিয়েন্টের একটা উদাহরণ আপনাদের সামনে চলে আসলো, কিভাবে কি ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করি আমরা। তো এখানে কিন্তু দেখেন কোনো তার লোগো ছিল না, তার কোনো কালারের অপশন ছিল না, কোনো কিছু ছিল না। এখন এইটাই হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, তার কোনো লোগো ছিল না, তার কোনো কিছু ছিল না, খালি সে তার ছবিটা দিছে আর বলতেছে যে এগুলো আমার ইনফরমেশন। এখন আমরা কালার পাই থেকে, লোগো থেকে, লোগোতে যে কালার থাকে সেই কালার ইউজ করি, কিন্তু লোগো যখন থাকে না তখন কালার পছন্দ করাটাই ফ্যাক্ট। কেন আমি এখানে অরেঞ্জ করলাম, কেন ব্লু ইউজ করলাম, এগুলো তখন আমাদেরকে রিসার্চ করা লাগে। এই কালারগুলো কই থেকে পাবো আমি? ফাঁকা ফাঁকা তো আপনার মাথায় আসবে না যে আমি এখানে অরেঞ্জ ইউজ করবো, আসবে? ফাঁকা ফাঁকা তো মাথায় আসবে না যে আমি ব্লু ইউজ করবো। এই কালারের মানে ধারণাটা আসতে হবে কোনো না কোনোখান থেকে, তখন আমাদেরকে আবার ওর সম্বন্ধে ঘাটাঘাটি করা লাগে,
যে এই লোকটা যে দিল, ওর ওয়েবসাইট আছে, দেখি তো ওর ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে তার কালারের পছন্দ কীরকম। মানে একটা মানুষের পছন্দ কীরকম সেটা জানতে গেলে তার কিছু জিনিস ঘাটাঘাটি করলেই হয়। যেমন তার ফেসবুক অ্যাকাউন্ট, তার ওয়েবসাইট, তার লিঙ্কডইন অ্যাকাউন্ট, এগুলো যদি আমরা একটা ঘাটাঘাটি করি, তার রং কী পছন্দ, তার যে কালারটা পছন্দ সে সব জায়গায় সেই কালারে ইউজ করবে। এখন আমরা ওর ওয়েবসাইটে যেয়ে দেখি যে ওয়েবসাইটটাতে ব্লু আর অরেঞ্জ ইউজ করা, ওয়েবসাইটটাতে কোনোখানে একটা লাইন দেওয়া, কোনোখানে একটা শেপ দিচ্ছে সেটা ব্লু, কোনোখানে একটা লেখা লিখছে অরেঞ্জ। তার মানে কি ওর ব্লু আর অরেঞ্জ কালারটা পছন্দ, ঠিক আছে। তাহলে তখন কি করলাম, আমি তাহলে চিন্তা করলাম যে তাহলে আমি ওইটা ইউজ করি, কালারের কম্বিনেশন ইউজ করি। তারপরে সে বললো যে সে তার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের আইকন আর মানে দুইটা জায়গায় সে কাজ করে, একটা হচ্ছে ইউটিউব চ্যানেলে প্রোগ্রাম করে, আর একটা হচ্ছে এটা একটা সাইট, এইখানেও সে ড্রিম স্টাইল নামে একটা সাইট আছে, ওখানেও সে অ্যাঙ্কর আর কি, দুই জায়গায় সে অ্যাঙ্করের কাজ করে এবং দুইটা প্রতিষ্ঠানের জন্য সে অ্যাডভোকেটের কাজ করে আর কি। দুইটা আইকন দিতে হবে। আর তার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে এভরিডে ল, তার কোনো লোগো নেই। কি হলো যে এভরিডে ল লিখে দিলাম, দ্য ল ইউ নিড টু নো, এগুলো সব কিন্তু সে টেক্সট আকারে দিয়ে দিছে যে এগুলো তুমি আমার ইয়েতে করবা। এই তো এইটা $250 ছিল। এই তো এইভাবে করে করছি। আমার সর্বোচ্চ যেটা উইন করা সেটা হচ্ছে $500 একটা বিজনেস। 100 মানে সর্বোচ্চ বাজেটে যেটা আমি উইন করছিলাম এখন পর্যন্ত আমার ভিজিটিং কার্ড, সেটা হচ্ছে কই কই আচ্ছা এই যে হ্যাঁ পাইছি, এটা ছিল একটা ভিজিটিং কার্ড। তবে এটা একটু একটু মানে আপার লেভেলের, আর একটু সময় লাগবে এটা এই ধরনের কাজগুলো করতে গেলে। এই ধরনের কাজগুলো করতে গেলে আর একটু সময় লাগবে। এগুলোকে বলা হয় ডাই কাটিং বিজনেস কার্ড। হ্যাঁ, বিজনেস কার্ডগুলো এরকম হবে, মানে এই জায়গাগুলো কাটাকাটি থাকবে। জেনারেল বিজনেস কার্ডের মতন চারকোনা হবে না, রাউন্ড হবে না। এগুলো হচ্ছে আপনার ডাই কাটিং বিজনেস কার্ড বলে এগুলোকে। মানে চেহারাটা হবে এরকম না, এরকম না, চেহারা এই দেখেন দেখেন এগুলো বিজনেস কার্ড, এরকম চেহারা হবে, বিজনেস কার্ডটাই হবে এরকম। এগুলোকে বলা হয় ডাই কাটিং বিজনেস কার্ড। এগুলো আর একটু পরে, এখনই এগুলো মাথায় ঢুকবে না। এই দেখেন এটা বিজনেস কার্ডের ওর মধ্যেই লেখা টেখা সব হবে না। তো এটা ছিল $500। আর এমনিতে 200, 250, 300 এগুলো তো আছে। আচ্ছা, এই হচ্ছে তাহলে আমাদের গ্রেডিয়েন্ট। বুঝা গেল বিষয়টা, গ্রেডিয়েন্টের বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে এই পাশ থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। তবে আমরা এই পাশ থেকে কোনোদিনও ইউজ করবো না, কারণ এটা করলে আমার আর এটাকে এডিট করা যায় না। আমি চাইলে এটাকে আর মডিফাই করতে পারবো না। এই কারণে আমরা এখান থেকে আর গ্রেডিয়েন্ট ইউজ করবো না। তো আমরা গ্রেডিয়েন্ট ইউজ করবো এই পাশ থেকে। তো আজকে কি আলোচনা করবো এই পাশ থেকে আলোচনা করবো, নাকি টুলসের ব্যবহারগুলো শেষ করে ফেলবো? টুলসের ব্যবহার নাই তো তেমন, এগুলো নাই তো, টুলসের ব্যবহার নাই। আর কারণ হচ্ছে যে এগুলা থেকে আমাদের নেক্সট ক্লাসে আমরা পেন টুলে চলে যাবো। পেন টুলে চলে গেলেই আমাদের হোমওয়ার্ক শুরু, পেন টুল থেকে হোমওয়ার্ক শুরু হয়ে যাবে আপনাদের, পেন টুল থেকে। ঠিক আছে, পেন টুলের আগ পর্যন্ত হোমওয়ার্ক নাই, পেন টুল আসলো একদম আপনাদের হোমওয়ার্ক শুরু। তারপরে টেপটা পাবেন কে কিরকম কাজ করে। হ্যাঁ অবশ্যই বাসার কাজ, খালি কাজ মানে কাজের জন্য ক্লাসে আসে না, এরকমও রেকর্ড হবে। আপনি কাজের কথা বলেন। আচ্ছা, তাহলে আমরা তাহলে একটু গ্রেডিয়েন্ট নিয়ে একটু আলোচনা করি আজকে। যেহেতু আমাদের হাতে আরো সময় আছে 15-20 মিনিট, আমরা আলোচনা করি গ্রেডিয়েন্ট নিয়ে। তাহলে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করবো, যেটা আবার এডিটেবল হবে, তাই না? তাহলে গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলছি। এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হইতে পারে, সেটা ব্যাকগ্রাউন্ড হইতে পারে, শেপ, যে কোনো জায়গায় আমরা এই কাজটা করতে পারি। শেপের মধ্যেও আমরা করতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে শেপেও পারবো। আচ্ছা, এটা করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, শেপে যদি লক থাকে আনলক করে নিতে হবে। শেপ যদি লক করা থাকে তাহলে অপশনগুলো শো করে না। তাহলে আপনাকে কী করতে হবে, এখান থেকে আনলক করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডটা আনলক করার পরে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনটা একদম মানে ফটোশপের হাই লেভেলের একটা বিষয়, সেটা আপনাদের শুরুতে আলোচনা করতেছি। এখানে অসংখ্য জিনিস আছে, এই যে এখানে অসংখ্য জিনিস আছে যেগুলো প্রতিটাই আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এবং এগুলো মানে একটা ডিজাইনকে অনেক সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য এগুলো ইউজ করতে হয়। ঠিক আছে, তো এগুলো আমরা পুরোটাই দেখবো। তবে তার মধ্যে আজকে শুধু আলোচনা করবো গ্রেডিয়েন্ট নিয়ে। যে কাজটা আমরা এতক্ষণ থেকে আপনাদেরকে দেখালাম গ্রেডিয়েন্ট কীভাবে ইউজ করতে হয়, সেটা একইভাবেই কাজটা করব, কিন্তু একটু পদ্ধতিটা আলাদা হবে।
সেটা কি হবে, এখানে যে সরাসরি নিচের দিকে আসলে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি গ্রাডিয়েন্ট ওভারলে। ঠিক আছে, কি ওভারলে? গ্রাডিয়েন্ট ওভারলে। আমরা জাস্ট কি করবো, এখানে এসে লেখাটার উপরে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? লেখাটার উপরে ক্লিক করবো। আচ্ছা, লেখাটার মধ্যে ক্লিক করলে আপনি যদি লেখার মধ্যে ক্লিক না করে আপনি যদি বক্সের মধ্যে টিক চিহ্ন দেন, টিক চিহ্ন দিলাম, তাহলে অনেক সময় যেটা হবে যে আপনার ওখানে কোনো ইফেক্ট, কোনো চেঞ্জ আসবে না, আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না। তাহলে কেউ সিলেক্ট করলাম, কোনো পার্থক্য হলো না, সেই জন্য আমরা যেটা করবো লেখার মধ্যে ক্লিক করবো। লেখার মধ্যে ক্লিক করলে এখানে যেটা হবে, এইখানে টিক চিহ্ন তো হবে, পাশাপাশি এই গ্রাডিয়েন্টের অপশনটা চলে আসবে। কিন্তু আপনি যদি টিক চিহ্নের মধ্যে শুধু অপশন ক্লিক করেন, টিক চিহ্নের মধ্যে ক্লিক করেন, তাহলে সেক্ষেত্রে এই অপশনগুলো চালু নাও হইতে পারে। এটা তো আমারটা তো 18, আপনাদের 15-তে নাও চালু হতে পারে। ঠিক আছে, 15-তে ওপেন নাও হইতে পারে, সেই জন্য বলতেছি এগুলো লেটেস্ট ভার্সনে এই সমস্যার সুবিধাগুলো আছে যে ক্লিক করলে এটা অটোমেটিক চালু হয়, কিন্তু আগের ভার্সনগুলোতে আপনি ক্লিক করলে চালু হবে না, তখন আবার এখানে ক্লিক করা লাগবে, মানে লেখার উপরে ক্লিক করতে হবে আপনাকে। আচ্ছা, লেখার উপরে ক্লিক করলে তখন যেটা আসবে, গ্রাডিয়েন্ট ওভারলে নামে নতুন একটা অপশন আসলো। এখন দেখেন এখানে গ্রাডিয়েন্টের বিষয় আসলো, তবে অনেকগুলো ডিটেলস জিনিস চলে আসলো। তার মধ্যে প্রথম যে বিষয়টা আসতেছে ব্লেন্ড মুড। ব্লেন্ড মুডে আপনারা এখনই হাত দেবেন না, ভুল করেও হাত দেবেন না। ঠিক আছে, ব্লেন্ড মুড নিয়ে এখনই মাথা ঘামাবেন না। ব্লেন্ড মুড নিয়ে আমরা অনেক পরে আলোচনা করবো। ব্লেন্ড মুডের মধ্যে অনেকগুলো মুড আছে, এই মুড চেঞ্জ করবেন তো পুরো জিনিস চেঞ্জ হয়ে যাবে। সেজন্য আমরা প্রথমে নর্মাল থাকবে, নর্মালি থাকবে। গ্রাডিয়েন্টে গিয়ে নর্মালটা সবসময় থাকবেন, অপাসিটি কখনো কমাবেন না। অপাসিটি যদি কমান তাহলে গ্রাডিয়েন্ট নাই হয়ে যাবে, গ্রাডিয়েন্টের কালার নষ্ট হয়ে যাবে। সেজন্য অপাসিটি থাকবে সবসময় 100%। গ্রাডিয়েন্ট ওভারলে বলেন, কালার ওভারলে বলেন, এখান থেকে যখন আমরা কালার অ্যাপ্লাই করব অথবা গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করব, তখন আমরা এই দুটো জিনিসের দিকে প্রথমের দিকে হাত দিব না। একটু যখন আমরা অ্যাডভান্স হয়ে যাব, যখন আমরা বুঝতে শিখবো অনেক কিছু, তখন আমরা ওই ব্লেন্ড মুডগুলো নিয়ে কাজ করবো, তার আগে না। ব্লেন্ড মুড নর্মাল, কি সমস্যা হচ্ছে? লাইটের আলো, তাহলে কি ওই লাইটটা দেবে নাকি? আচ্ছা, লাইটটা দেন, লাইটটা দেন তো, মিজান ভাই লাইটটা দেন তো। এখন কি সমস্যা হচ্ছে? দেখা যাচ্ছে না? তাহলে অফ করে দেন, তাহলে অফ করে দেন, লাইট অফ করে দেন। হ্যাঁ, এটাই থাকবে। আচ্ছা, আমরা বেশিক্ষণ দিব না, 10 মিনিট। আচ্ছা, যেটা বললাম যে তাহলে দেখেন এখানে যে জিনিসটা আসতেছে, এখানেও আছে গ্রাডিয়েন্ট এডিটর। ওখানে যে গ্রাডিয়েন্ট এডিটর আমরা এডিট করছি, জাস্ট এখানে এসে আপনি এই জায়গাটাতে ক্লিক করবেন, তাহলে দেখেন ওই একই জিনিসটাই কিন্তু আসছে, গ্রাডিয়েন্ট এডিটরটাই আসছে। আচ্ছা, এখন আমি কি করলাম, এখানে কালার স্টপে ক্লিক করলাম, এখান থেকে আমি ডার্ক গ্রিন দেখাই দিলাম। ডার্ক গ্রিন নিয়ে যেহেতু কথা বললাম, তাহলে আমরা অন্য একটা কালার নিয়ে কথা বলি। আমরা চাচ্ছি যে মানে আমি অরেঞ্জ নিয়ে কাজ করবো, অরেঞ্জ নিয়ে, আচ্ছা অরেঞ্জ দিলাম। আর এই পাশের কালারটা আমি অফ কেটে দিলাম। এখন আমি কি করবো, এখান থেকে আর একটা কপি করে, অল্টার চেপে ধরে আর একটা কপি করলাম। কপি করে এইখানকার কালারটাতে গিয়ে এটাকে আমি একটু লাইট করে দিলাম। ঠিক আছে, একটু লাইট করে দিলাম। আর এইটাকে আর একটু গাঢ় করা যায় না? আর একটু গাঢ় করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে দিলাম, ওকে দিলাম। দেখেন এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে না? এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে, কিন্তু গ্রেডিয়েন্টটা কোন দিক থেকে কোন দিকে হবে সেটা আপনাকে এখন অ্যাপ্লাই করতে হবে। আগে যখন আমরা ড্র্যাগ করে দিছি, এপাশ থেকে দিছি, এখন এটা আবার করতে হবে কী হবে। এখন মজার বিষয় দেখেন, এর আগে যখন আমরা কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছিলাম, তখন এখানে কোনো এই ধরনের কোনো অপশন ছিল না। কিন্তু যখন আমি গ্রেডিয়েন্ট ওভারলে থেকে করলাম অথবা ব্লেন্ডিং মুড থেকে এই কাজটা করলাম, তখন এই লেয়ারের সঙ্গে এফএক্স নামে একটা অপশন যুক্ত হলো, ফাংশন, বুঝতে বলা হয় ফাংশন। আচ্ছা, এটাকে যখন আমি যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আবার গ্রেডিয়েন্ট এটা ওপেন হয়ে যায়। তার মানে আমি এখান থেকে আবার এসে এডিট করতে পারবো। এখন আমার আর এইটা কালার ভালো লাগতেছে না, আমি এই গ্রেডিয়েন্ট ভালো লাগতেছে না, আমি অন্য গ্রেডিয়েন্ট দেবো। আমি এখন চাইলে আমি কী করতে পারি, আমি এখন পার্পেলের গ্রেডিয়েন্ট দেবো। আমি এখন এডিট করতে পারতেছি, কিন্তু তখন কি পারতেছিলাম? তখন আমি পারতেছিলাম না, তখন এই কারণে আমরা ওখান থেকে করি না। আচ্ছা, এখন আমি এটা সেট করলাম। এখন দেখেন এইখানে আবার একটা অপশন আছে অ্যাঙ্গেল, কত ডিগ্রি বরাবর থাকবে। আর আমি চাচ্ছি যে এটা আমার 0 ডিগ্রি হবে। তার মানে কি ওপেননেস, তার মানে কি হবে, গ্রেডিয়েন্টটা ওপেননেস না, পাশাপাশি থাকবে। এই যে পাশাপাশি 0 ডিগ্রি সমান হয়ে থাকবে। আমি যদি চাচ্ছি যে আমারটা কী হবে, লম্বালম্বি থাকবে, তাহলে আমি কী করে দেবো, 90 ডিগ্রি করে দেবো। কী করে দেবো, 90 ডিগ্রি। তাহলে কী হবে, লম্বালম্বি হবে। কী হচ্ছে, ও সরি, এই যে লম্বালম্বি। ঠিক আছে, এগুলোর দিকে এইটা অপশন ইয়ে করা ছিল। সবচেয়ে ভালো হবে আপনারা যেটা করবেন,
ব্লেন্ডিং অপশনে যে কোনো কাজ শুরু করার আগে, গ্রাডিয়েন্ট নিয়ে কোনো কাজ শুরু করার আগে এখান থেকে রিসেট করে দেবেন। রিসেট মানে এটা যেটা হয়, আমি ধরেন কিছুক্ষণ আগে এই মুডটা চেঞ্জ করে রাখছি, রেডিয়াল করে রাখছি, আবার যখন ক্লিক করবো তখন রেডিয়ালটাই কাজ করবে। বুঝা গেল? এখন মনে করেন কোনো কারণে আপনি যদি আপনার পিসিতে যদি আগে কেউ বসে থাকে এবং সে যদি কোনো কাজ করে থাকে, তাহলে সে যে সেটিংটা করে রাখছে সেটাই আপনি যখন আবার চালু করবেন ওই সেটিংটাই অ্যাপ্লাই হবে। তাহলে আপনি কমান্ড দিচ্ছেন একরকম, হচ্ছে আর একরকম, বলবেন যে কী ব্যাপার ভাইয়া আমাকে দেখালো এক জিনিস, সেখানে হচ্ছে এক জিনিস। সেই কারণে আপনি যেটা করবেন, শুরু করার আগে রিসেট করে নেবেন, মানে সব ডিফল্ট করে নেবেন। এখন আপনি এবার কাজ শুরু করবেন। এখন আপনি কী করবেন, এখন আপনি কালার চেঞ্জ করা শুরু করলেন। এখান থেকে গিয়ে আপনি এখন কী করলেন, এই কালারটা ডার্ক নিলেন, আর এই কালার স্টোভটা নিলেন একটু কি, একটু হালকা, একটু হালকা, এই টিপটা হালকা নিলাম, দিয়ে আমি ওকে দিলাম, ওকে দিলাম না, এখান থেকে ওকে দিতে হবে। এই যে ওকে দিলে এখন দেখেন এটা কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে, তার মানে কি উপর নিচে আছে। এখন যদি আমি এটা দিই 0 ডিগ্রি, তাহলে দেখেন পাশাপাশি। এখন আমি যদি চাই যে না আমার ডার্কটা নিচে হবে, তাহলে -90। ঠিক আছে, আমি যদি চাই যে না আমার হালকাটা উপরে, তাহলে শুধু 90। ঠিক আছে, তার মানে এখন আমি এখানে অ্যাঙ্গেলটা মেনটেন করে ওটাকে আমি রোটেট করতে পারবো, আমার কোন দিক থেকে কোন দিক হবে। আমি যদি চাই যে না এটা একটু কী হবে, বাঁকাবাঁকি হবে, কোনাকুনি হবে, তাহলে আমি দিলাম 120 ডিগ্রি। ঠিক আছে, এখন আপনি এখান থেকে ডিগ্রি চেঞ্জ করতে পারেন। আপনি ডিগ্রি ঘুরাবেন, এদিকে গ্রাডিয়েন্টও ঘুরবে। আপনি এখানে ডিগ্রি যতটুকু সেট করবেন, দেখেন এদিকে আপনার এটাও ওইভাবে করে চেঞ্জ হবে। আপনি এখন কীভাবে রাখতে চাচ্ছেন সেটা আপনার বিষয়, আপনার কল্পনা। কালারটা কোন দিক থেকে কোন দিকে রাখবেন সেটা আপনি বুঝবেন। আচ্ছা, এটা করলাম, এটা হয়ে গেল। এখন আমি যদি ওকে দিয়ে দিলাম, তাহলে দেখেন এখানে গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। এখন মজার বিষয় যে আমার এই গ্রাডিয়েন্টটা এডিটেবল। এই গ্রাডিয়েন্টটা কি, এডিটেবল। তাহলে আমি এটাকে চেঞ্জ করতে পারি, আবার মডিফাই করতে পারি, যে কোনো কিছু করতে পারি। তাহলে এটা হচ্ছে আমার এই সুবিধা যে ব্লেন্ডিং মুড থেকে যদি আমি গ্রাডিয়েন্ট ইউজ করি, এটাকে আমরা টোটালি এডিট করতে পারি। ঠিক আছে, আবার এখন আমি যদি মনে হয় যে না আমি দুই পাশে ডিপ রাখবো, মাঝখানে হালকা রাখবো, তাহলে আমি এখানে ক্লিক করে আমি কী করলাম, এই হালকাটাকে এখানে দিয়ে দিলাম, মিডলে দিয়ে দিলাম, 50 করে দিলাম লোকেশনটা, আর অল্টার চেপে ধরে এই কালার স্টোভটাকে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, অল্টার চেপে ধরে, এগুলো শর্টকাট, মানে কত দ্রুত আপনাদেরকে এই কাজগুলো করানো যায়। নর্মালি ম্যানুয়ালি যদি আমি আপনাকে শেখাতে দিতাম, এখানে আর একটা কালার স্টোভ নাও, মানে কতটা কাহিনী করা লাগতো। আর একটা কালার স্টোভ নিলাম, কারণ এটার কালারটা আর এটার কালারটা ম্যাচিং করতে চাইলে এখন এটার কালারটার জন্য আমাকে এখান থেকে কালার কোড কপি করা লাগতো, আবার এখানে এসে ক্লিক করে এইখানে আবার পেস্ট করা লাগতো, তবে আমি সেম কালার কোডটা পাইতাম। এত কাহিনী বাদ দিয়ে আমি যদি ডিরেক্টলি এটা কপি করে নিয়ে যাই, অল্টার চেপে থাকি, তাহলে তো আর কোনো কালার কোড নিয়ে চিন্তা করার কিছু নেই। তো দুটো হয়ে গেল, আমি এখন ওকে দিয়ে দিলাম। এখন আমি যদি এটাকে এখন 90 ডিগ্রি করে দিই, তাহলে দেখেন দুই পাশে ডার্ক, মাঝখানটা লাইট। ঠিক আছে, তাহলে এটা আপনার এই পাশে গেলো। আমি যদি এখানে 0 ডিগ্রি করে দিই, তাহলে দুই পাশে ঘুরে গেল। তার মানে আমরা এখান থেকে এখন যা খুশি তাই গ্রেডিয়েন্টটা ইয়ে করতে পারছি। পাশাপাশি আবার এখানে একটা প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমি যদি এখানে 90 ডিগ্রি দিই, তাহলে গ্রেডিয়েন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে। এই যে এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছি, সুবিধা যে এখান থেকে কাজ করলে আমি বুঝতে পারতেছি যে আমার বিষয়টা কীরকম হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে করতে পারবো। তাহলে আমরা সবাই এখন থেকে যেটা করবো, যদি কখনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়, এখানে আমরা করতে পারবো। আবার এখানকার সীমাবদ্ধতা হচ্ছে যে এই গ্রেডিয়েন্ট টুলের সীমাবদ্ধতা হচ্ছে যে এই গ্রেডিয়েন্টটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইউজ করা যায়, ইমেজের ক্ষেত্রে ইউজ করা যায়, শেপের ক্ষেত্রে ইউজ করা যায় না। মানে আমি ধরেন এটা আপাতত অফ করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমি এখানে একটা সার্কেল নেব, সার্কেলের মধ্যে আমি গ্রেডিয়েন্টটা ইউজ করবো। এটা একটা সার্কেল, আলাদা শেপ, এটা একটা শেপের ব্যবহার আসবে কয়েকদিন পরে। এখানে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, আপনি এখান থেকে পারবেন না। এখান থেকে এখানে অ্যাপ্লাই করতে চাবেন, এই যে could not use the gradient tool because content of the layer is not directly editable। তার মানে এইখানে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন না। গ্রেডিয়েন্ট ইউজ করতে গেলে করতে হবে, এটাকে আপনাকে ইমেজ বানিয়ে নিতে হবে, শেপটাকে নষ্ট করে ভেঙে ফেলে ইমেজ বানিয়ে নিতে হবে। তার মানে কি এটা আর শেপ রাখা যাবে না। তা আমরা কখনো শেপ ভাঙি না, শেপ ভাঙলে ওটাকে আর মডিফাই করা যায় না, শেপ না ভাঙলে ওটাকে আবার মডিফাই করা যায়, শেপকে মডিফাই করা যায়, শেপটাকে অন্য রূপ দেওয়া যায়, কিন্তু ভেঙে ফেললে আর ওটাকে মডিফাই করা যায় না। সেই কারণে কখনো আমরা শেপকে ভাঙি না।
যদি কখনো শেপ ইউজ করি শেপেই থাকবে। তাহলে এখানে আমি কিন্তু আবার দেখেন গ্রাডিয়েন্ট এটা ইউজ করতে পারতেছি না, কিন্তু আমি এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটার মধ্যে গ্রাডিয়েন্ট ইউজ করতে পারতেছি। এই যে গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। তার মানে এপাশ থেকে করলে আমি যে কোনো জিনিসের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। বুঝা গেল বিষয়টা? তাহলে গ্রেডিয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। গ্রেডিয়েন্ট আমাদের লাগেই ডিজাইন করার সময়, ডিজাইনকে আরও আকর্ষণীয় করার জন্য, বাইরের চোখে লাগার জন্য আমরা অনেক সময় গ্রেডিয়েন্ট ইউজ করি। আবার লোগো তৈরির ক্ষেত্রে লোগোতেও আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি, কারণ গ্রেডিয়েন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। বিভিন্ন ডিজাইনগুলোতে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়, অতএব আমাদেরকে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে এবং আমরাও গ্রেডিয়েন্ট ইউজ করব। আচ্ছা, একের অধিক লেয়ারগুলো গ্রুপ করতে গেলে শর্টকাট? হ্যাঁ আছে আছে তো, গ্রুপটা এখনো অনেকগুলো একের অধিক হয়নি, সেজন্য এখনো বলিনি, হইলেই বলতাম। ঠিক আছে, এগুলো সব আছে। ওগুলো তো আমাদের বৈশিষ্ট্যই হচ্ছে যে গোছানো কাজ করা। আমরা আমার বৈশিষ্ট্য, অন্যরা কীভাবে কাজ করে জানি না, আমি যে সবসময় চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদেরকে একদম শুরু থেকে গোছানো শেখাবো এবং আমাদের প্রত্যেকটা কাজ গোছানো। দেখেন, আমরা যখন কোনো বায়ারকে ফাইল দিই, ধরেন আমি যদি এটা ফাইলের কথা বলি, আমরা যখন কোনো ফাইল দেই তখন তো সব ধরনের ফাইল দিই। তো আমি যদি ফটোশপ ফাইলটার কথা বলি, দেখেন লেয়ার, দেখেন হ্যাঁ, এই যে দেখেন কিভাবে সাজানো। একটা অন্ধ যদি এখন এই ডিজাইনটা পায়, সে এখন এটা কাজ করতে পারবে। এখন আপনি চাচ্ছেন যে আপনি লোগো চেঞ্জ করবেন, দেখেন লোগো নামে কোনো ফোল্ডার আছে, সে খুঁজবে কোথায় লোগো, না খোঁজার দরকার নাই, সে ডিরেক্টলি এটা ক্লিক করবে, এই যে লোগো, এই যে লোগোর মধ্যে লোগো। আচ্ছা, সে যদি চায় যে আমি ইমেজটা চেঞ্জ করবো, আছে না ইমেজ নামে কোনো আছে না, যে ইমেজ নামে আছে। সে যদি চায় যে আমি কন্ট্যাক্ট ইনফরমেশন চেঞ্জ করবো, দেখেন তো কন্ট্যাক্ট ইনফো নামে আছে না, আছে। সে যদি চায় আমি অ্যাড্রেস চেঞ্জ করবো, অ্যাড্রেস নামে আছে না। তার মানে কি, প্রতিটা কাজ একদম গোছানো। একবার যে পাবে ও একবার আমাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এমনভাবে কাজ করব, একবার কোনো বায়ারকে কাজ দিলে সেই জন্য আমাদের ভুল ধরার কোনো সুযোগ না পায়। সব ফরম্যাট দিতে হবে, যত ধরনের ফরম্যাট হয় সব দিতে হবে, ঠিক আছে। যেমন ধরেন ইলাস্ট্রেটর ফরম্যাট, ফটোশপ ফরম্যাট, ইপিএস ফরম্যাট, পিডিএফ ফরম্যাট, পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, যতগুলো ফরম্যাট আছে সবগুলো আমরা দিয়ে দিই, যাতে করে ও মনে করেন ফাইল পাওয়ার সঙ্গে সঙ্গে খুশি, কোনো কথা নাই। চাওয়ার চেয়ে বেশি দিয়ে দিই, তাতে করে হয় কি, ও আপনার প্রতি এত বেশি প্লিজড হয়ে যাবে যে আপনাকে সে পরবর্তীতে খুঁজে দেবে। যে কোনো ধরনের প্রয়োজন হলে সে আপনাকে এসে নক করবে সবার আগে। তখন কিন্তু সে আর কন্টেস্টে যাবে না, প্রজেক্টে যাবে না, সে আসে আপনাকে আগে বলবে যে তুমি কি আমার এই কাজটা করে দিতে পারবো। এরকম আমরা কত বায়ারের কাজ করি, পুরাতন বায়ারের কাজ। একবার প্রথম কাজটা তাকে পছন্দ করাইছেন, পরে এগুলো সে অটোমেটিক আপনার কাছে সে নাম দেবে। আপনি যদি কোনো কারণে না পান, তখন সে অন্য কারো কাছে যাবে। তো আমরা চেষ্টা করি আমাদের কাছ থেকে যেন কোনো বায়ার ফেরত না যায়, সেটা যে কোনো ধরনের কাজই হোক, অবশ্যই সেটা গ্রাফিক্স রিলেটেড হইতে হবে। কত বায়ার এসে আমাকে বলে যে আমার ওয়েবসাইট বানাইতে পারো, না না আমার ওয়েবসাইট নিয়ে কাজ করবো। তোমার ডিজাইন রিলেটেড কোনো কাজ থাকলে সেটা বলো, যার যেটা ক্যাটাগরি। আমরা অন্য ক্যাটাগরিতে কোনো কাজ কখনোই করবো না এবং কখনো নেবেনও না। লোভে পড়ে কোনো কাজ করা যাবে না। আমি বললো যে আমার বাজেট $500, $500 নেই, নিয়ে মানুষের কাছ থেকে করে নিয়ে দিব। অনেকে চালাকি করে, কিন্তু কখনো এই কাজগুলো করবেন না, কারণ আপনার কাছে আপনার কাজ আর মানুষের কাজের মধ্যে কখনোই এক হবে না। আবার দেখা গেলো যে আপনি আরেকজনের কাছ থেকে কাজ করে নিয়েছেন, তাকে তো টাকা দেওয়া লাগবে, বাইরে যদি পছন্দ হইলো না তখন বিপদে পড়ে যাবে। মানুষের কাছ থেকে কাজ করে নিয়েছেন, তাকে তো টাকা দেওয়া লাগবে, সে তো আর আপনার কাছে আপনি বাইরের পছন্দ হবে কি হবে না সে বুঝবে না, সে তো টাকা নিয়ে কাজ করবে। আপনি টাকা নিয়ে কাজ করে নিয়েছেন, বাইরে দিচ্ছেন, বাইরে বলছে না না আমার এটা পছন্দ হচ্ছে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। একও টাকা দেওয়া লাগবে, আবার ওর টাকা ব্যাক যাবে। এই জন্য আমরা যেটা কাজ পারি না সেটা আমরা ডিরেক্টলি বলি যে সরি, আমরা এই কাজগুলো করি না। ও তখন বুঝলে ঠিক আছে, তাহলে আমরা তাহলে গ্রেডিয়েন্টের বিষয়টা কি বুঝলাম? গ্রেডিয়েন্টে কিন্তু হ্যাঁ না, গ্রেডিয়েন্ট কিন্তু শেষ না। আজকে গ্রেডিয়েন্টে আর বেশি কথা বলা যাবে না, তাহলে আমার মাথার মধ্যে ঢুকবে না। গ্রেডিয়েন্টের আরো অনেক কিছু আছে। গ্রেডিয়েন্টে দেখেন, খালি তো শুধু কিভাবে কালারটা অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাইলাম। এরপরে দেখেন গ্রেডিয়েন্টের কতগুলো স্টাইল আছে। গ্রেডিয়েন্ট বিভিন্ন ধরনের স্টাইল হয়। তারপরে ডিগ্রি আছে,
তারপরে এখানে ব্লেন্ড মুড আছে, অপাসিটি আছে, অনেক কিছু বিষয় আছে। তো এগুলো আমরা আগামী দিন আমরা যখন কথা বলবো তখন এগুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমাদের মোটামুটি আর একটা ক্লাস, আগামী দিনের যে ক্লাসটা, ওই ক্লাসের মধ্যে আমরা এই বাকি যে 2-3টা টুল আছে এগুলোর ব্যবহার দেখাই দিয়ে আমরা পেন টুলে চলে যাবো। পেন টুল থেকে আমাদের প্রফেশনালি কাজ শুরু হয়ে যাবে। পেন টুল থেকে, পেন টুল এমন একটা টুল যে এই টুলটা যদি আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারেন, মানে সুন্দরভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে এখান থেকে কনফার্ম ইনকাম করতে পারবেন, কোনো মিস নেই, ঠিক আছে? মানে পেন টুল মানে কলম এমন একটা বিষয় যে কে কত সুন্দরভাবে ইউজ করতে পারে, যে যত সুন্দরভাবে ইউজ করে তার লেখা তত সুন্দর হয়, মানুষের প্রশংসা পায়। আবার এমন মানুষের লেখা আছে মানে দেখলেই মেজাজ গরম হয়ে যায়, এটা লেখা হইলো আছে না? তার মানে কি কলমটাকে ইউজ করাটাও একটা টেকনিকের ব্যাপার, কে কত সুন্দরভাবে সেটাকে ইউজ করে। সেমভাবে আমরাও পেন টুল ইউজ করি। পেন টুলটাকে কে কত সুন্দরভাবে ইউজ করে আপনারা যখন ইউজ করবেন তখন বুঝবেন। এদিকে নিয়ে যাবেন, আরেকদিকে ধরুন, একদিকে টান দেবেন, আরেকদিকে যাবে। হ্যাঁ, তো তখন দেখবেন যে কত প্যারা। আবার যে আবার এটাকে খুব সুন্দরভাবে আয়ত্তে নিয়ে আসতে পারবে তার কাছে খুব ইজি মনে হবে। এই তাহলে আজকে আমরা আর বেশি দূর বাড়াই না, কারণ এগুলো মাথার উপর দিয়ে চলে যাবে। তাহলে আমরা নেক্সট দিন গার্ডিয়ান টুলের বাকিটা আলোচনা করব এবং বাকি টুলটা আলোচনা করে আমরা পেন টুলে চলে যাবো। পেন টুলের কাজ শেষ হয়ে গেলেই পেন টুলের উপরে মনে করেন দুইটা ক্লাস হবে, তারপরে আমরা ডিজাইনের ক্লাসে চলে যাবো। পেন টুলের ক্লাস শেষ, আমাদের মোটামুটি এডিটিং রিলেটেড কাজগুলো শেষ হয়ে যাবে। এর ফাঁকে আবার আমরা রিটাচ নিয়ে কথা বলবো। আরও অনেক কিছু জিনিস আছে, মানে আসলে কোর্স করাইলে করাই যায়, কত কিছু যে করানো যায়, কিন্তু টাইমের একটা লিমিটেশন আছে আমাদের। আমি যদি চাই আপনাদেরকে ফটোশপের উপরে 1 বছর ট্রেনিং করাবো, তাও যাবে। 1 বছর শেষ হবে না টপিক্স, এত টপিক্স আছে, কিন্তু অত সময় তো আমাদেরও নাই, আপনাদেরও তো ধৈর্য থাকবে না। তার মানে আমাদেরকে এমন